মাকে কল দিয়ে রিংটা দেখাবো, এত সুন্দর কিন্তু ওরিয়নকে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে মিতা কথা বন্ধ করে ওরিয়নের দিকে তাকায়। কি হয়েছে, দাঁড়িয়ে রইলে কেন? ওরিয়নকে প্রশ্ন করে মিতা, কিন্তু মিতার কথা যেন ওরিয়নের কানে গেল না। এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। কিসের দিকে তাকিয়ে আছে দেখতে মিতাও ফিরে তাকায় সেদিকে। আফনান। দূর থেকে ভেসে আসে ওরিয়নের নাম। দূর থেকে ভেসে আসে ওরিয়নের নাম। মিতার চোখের সামনে যেন সব কিছু স্লো মোশনে হতে লাগলো। ড্রয়িং রুম থেকে দৌড়ে আসা মানুষটির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো মিতা। আফরিন আপু। বিড়বিড় করে বলে মিতা। ক্ষণিকের মধ্যে দৌড়ে আসা আফরিন জড়িয়ে ধরে ওরিয়নকে। নিজের দুহাত দিয়ে ওরিয়নের গলা জড়িয়ে ধরে অধর ছাড়ায় কাঁদতে শুরু করে আফরিন। মিতার হাত ধরে থাকা ওরিয়নের হাত নিজেই হালকা হয়ে আসলো। মিতার হাত ছেড়ে আফরিনকে দুহাতে দিয়ে জড়িয়ে ধরে ওরিয়ন। আফনান, 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 আমার আফনান। ওরিয়নের গলায় চুমু খেতে খেতে কাঁদতে থাকে আফরিন। মিতা নিজের হাতের দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই তাকায় আফরিন আর ওরিয়নের দিকে। ড্রয়িং রুমের দিকে তাকাতেই দেখতে পায় সকলেই তাকিয়ে আছে আফরিন আর ওরিয়নের দিকে। হাবিব চৌধুরী, মায়া চৌধুরী আর ওয়াহিদ চৌধুরী অপরাধীর মতো মন খারাপ করে মিতার দিকে তাকিয়ে আছে। অনবরতে কাঁদতে থাকা আফরিন হুট করেই চুপ হয়ে যায়। আফরিন। ধীরে ধীরে ডাক দেয় ওরিয়ন। আফরিনের কোনো সারা শব্দ না পেয়ে ভালো করে খেয়াল করতেই বুঝতে পারে জ্ঞান হারিয়ে ফেলেছে আফরিন। 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 চেঁচিয়ে বলে ওরিয়ন। অন্যরা দরজার দিকে এগিয়ে আসার আগেই ওরিয়ন আফরিনকে নিজের কোলে তুলে নেয়। তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। ওরিয়নের পেছন পেছন হাবিব চৌধুরী, আনিকা চৌধুরী ও ওয়াহিদ চৌধুরী যায়। মিতা ধীরে ধীরে হেঁটে যায় মায়া চৌধুরীর সামনে। মিতা যা মা, আপু ফিরে এসেছে, আপু ফিরে এসেছে মা। খুশি হয়ে বলে মিতা। আফরিন ফিরে এসেছে তা যেন বিশ্বাসই করতে পারছিল না মিতা। মায়া চৌধুরীর পাশে ছুট পড়া অচেনা একজনকে দেখতে পায় মিতা। ইনি? প্রশ্ন করে মিতা। আফরিনের সাথে এসেছে। বলে ওয়াহিদ চৌধুরী। ও, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি চলো। কথাটা বলেই রুমের দিকে হাঁটা শুরু করে মিতা। মিতার পেছন পেছন মায়া চৌধুরীও হাঁটা শুরু করেছে। মিতা তাড়াতাড়ি হাঁটতেই বুঝতে পারে আফরিনকে ওরিয়নের রুমে নিয়ে যাওয়া হয়েছে। দরজা খোলা। রুমে ঢুকতেই দেখতে পায় আফরিন বিছানায় শোয়া। পাশের চেয়ারে নিয়ে বসে আছে ওরিয়ন। ওরিয়ন আফরিনকে শক্ত করে হাত ধরে রেখেছে। বিছানার এক পাশে দাঁড়িয়ে আছে হাবিব চৌধুরী ও আনিকা চৌধুরী। ডাক্তারকে কল করেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওরিয়নের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে ওয়াহিদ চৌধুরী। মায়া চৌধুরী দৌড়ে গিয়ে খাটের অন্য পাশে উঠে বসে। আফরিনের হাত ধরে রাখে। আফরিন আপু ফিরে এসেছে, রিয়নের প্রকৃত ভালোবাসা ফিরে এসেছে। মনে মনে ভাবে মিতা। এগুলো এখান থেকে ফেলো। জানো না আফরিনের অ্যালার্জি আছে? হুট করে ওরিয়ন নিজের জায়গা থেকে উঠে ড্রেসিং টেবিলের ওপরে থাকা রজনীগন্ধা ফুলের তোড়া ছুঁড়ে ফেলে দিয়ে চেঁচিয়ে ওঠে। মিতা ওরিয়নের দিকে তাকিয়ে আছে। ওরিয়নের চেহারা দেখে বুঝতেই পারছে না কিছু, শুধু বুঝতে পারছে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে ওরিয়নকে। ওরিয়নের চেঁচামেচি শুনেই শায়লা দৌড়ে এসে ফ্লোরে পড়ে থাকা ফুল নিয়ে যায়। ওরিয়ন আবারও নিজের জায়গায় গিয়ে বসে আফরিনের হাত শক্ত করে ধরে আফরিনের দিকে তাকিয়ে রইল। নিজের খোঁপায় থাকা ফুলগুলো টেনে বের করে নেয় মিতা। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসে। আফরিনকে ভালোভাবে দেখে নেয়। টেনশনের কিছুই নেই, বেশি উত্তেজিত হওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে। বলে ডাক্তার। ভয়ের কিছু নেই তো? প্রশ্ন করে মায়া চৌধুরী। না, তবে জ্ঞান ফিরলে কিছু পরীক্ষা দেব। বলে ডাক্তার। ওকে। বলে ওয়াহিদ চৌধুরী। ডাক্তার আর কিছু না বলে চলে গেছে। সবাই যার যার জায়গায় চেয়ার নিয়ে বসেছে। মিতা দরজার কাছে দাঁড়িয়ে আছে। কি বলবে জানা নেই, তবে আফরিন ফিরে এসেছে তার জন্য খুশি। কিন্তু বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা অনুভব করছে মিতা। আফরিন জড়িয়ে ধরার পর থেকে একবারও ওরিয়ন মিতার দিকে ফিরে তাকায়নি, যেন মিতার কোনো অস্তিত্ব নেই এই বাড়িতে। ওরিয়নের মুখে আর চোখে তাকাতেই দেখতে পায় ওরিয়ন এখনও তাকিয়ে আছে আফরিনের দিকে।
মিটমিট করে চোখ খুলে তাকায় আফরিন। চোখ খুলে ওরিয়নকে দেখে যেন বিশ্বাস হচ্ছে না আফরিনের। আফনান, লাফ দিয়ে উঠে জড়িয়ে ধরে ওরিয়নকে। আমি ফিরে এসেছি আফনান, তোমার আফরিন ফিরে এসেছে। ওরিয়নকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে আফরিন। আফরিন, ডাক দেয় মায়া চৌধুরী। মায়া চৌধুরীর ডাক শুনে ওরিয়নকে ছেড়ে মায়া চৌধুরীর দিকে তাকায় আফরিন। মা, মায়া চৌধুরীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আফরিন। শান্ত হ মা, একটু শান্ত হ। আফরিনের পিঠে হাত বুলাতে বুলাতে বলে মায়া চৌধুরী। মা। কথাটা বলেই একটু সরে আসে আফরিন। ওরিয়নের হাত শক্ত করে ধরে সামনের দিকে তাকাতেই চোখ যায় মিতার দিকে। মিতা। মিতার দিকে তাকিয়ে হেসে বলে আফরিন। আপু, মিতা ধীরে ধীরে এগিয়ে যায় আফরিনের দিকে। আফরিনের কথা শুনে যেন বাস্তবে ফিরে এলো ওরিয়ন। বড় বড় চোখ করে তাকিয়ে রইল মিতার দিকে। মিতার ঠোঁটের কোণে হাসি, কিন্তু চোখ ছলছল করছে পানিতে। ওরিয়ন এক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে থাকলেও মিতার নজর আফরিনের দিকে। এখানে বস। কেমন আছিস তুই? বিছানায় মিতাকে বসতে বলে আফরিন। ভালো আপু, তুমি কেমন আছো? কোথায় ছিলে এতদিন? বিছানায় বসে প্রশ্ন করে মিতা। তোকে অনেক সুন্দর লাগছে মিতা, একদম নতুন বইয়ের মতো। কি বলো আফনান, তাই না? দেখো না, একদম বউ বউ লাগছে। ওরিয়নের কাঁধে মাথা রাখতে রাখতে বলে আফরিন। ওরিয়নের কাঁধে কত সহজেই নিজের মাথা রাখলো আফরিন তা দেখেছে মিতা। বুকের মধ্যকার যন্ত্রণা যেন সীমার বাইরে চলে যাচ্ছে মিতার জন্য। কি করলে এর শেষ হবে মিতার জানা নেই। তোর স্বামী কোথায়? এতদিন পর কেন এসেছিস? প্রশ্ন করে হাবিব চৌধুরী। বাড়িতে ঢোকার পর থেকে মিতার অবস্থা ঠিক খেয়াল করেছে হাবিব চৌধুরী। মিতার দিকে তাকাতেই যেন অপরাধ বোধ ছেয়ে যাচ্ছে নিজের মধ্যে। স্বামী? কিসের স্বামী? অবাক হয়ে প্রশ্ন করে আফরিন। যার সাথে তুই পালিয়ে গিয়েছিলি। শান্ত গলায় বলে ওয়াহিদ চৌধুরী। কি সব আজে বাজে বলছো? আমি কেন পালিয়ে যাব? আমি তো। কথাগুলো বলে থেমে যায় আফরিন। ঘটনা বুঝতে পেরেই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সবার দিকে। তোমরা তোমরা জানতেই পারোনি ঘটনা কি? অবাক হয়ে বলে আফরিন। মানে কি বলতে চাচ্ছ তুমি? অন্য কেউ কথা বলার আগেই বলে ওঠে ওরিয়ন। তুমি বিয়ের দিন পরের হাতে একটা চিঠি পাঠিয়েছিল আফরিন। এরপর এরপর তোমাকে আর পাওয়া যায়নি। তন্ন তন্ন করে খুঁজেছি তোমাকে। রাগে দাঁতে দাঁত চেপে বলে ওরিয়ন। হ্যাঁ, আমি চিঠি দিয়েছিলাম আফনান, কারণ আমি সত্যিই তোমার সাথে প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম। জবাব দেয় আফরিন। এসব কিছু মানে কি? কিছু বলছো তুমি? চেঁচিয়ে চেয়ার থেকে উঠে যায় ওরিয়ন। কি বলছিস তুই এসব আফরিন? সব সত্যি হলে এতদিন এতদিন কোথায় ছিলি তুই? আর নিচে দাঁড়িয়ে থাকা লোকটি কি? আফরিনের পেছন থেকে প্রশ্ন করে ওঠে মায়া চৌধুরী। পতিতালয়ে? জবাব দেয় আফরিন। আফরিনের কথা শুনে যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। পুরো ঘরে নিস্তব্ধতা ছেয়ে যায়। পতিতালয়ে? বিড়বিড় করে বলে মিতা। কি বলছিস? ওইখানে কিভাবে গেলি তুই? কাঁদো কাঁদো কণ্ঠে প্রশ্ন করে মায়া চৌধুরী। কি বলছিস আফরিন? ওয়াহিদ চৌধুরী আফরিনের দিকে এগিয়ে গিয়ে বলে। বিয়ের দিন প্ল্যান মাফিক মিতাকে চিঠিটা দিয়ে আমি পার্লারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। মাঝ রাস্তায় মিরাজকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামাই আমি। কাঁদতে কাঁদতে বলে আফরিন। মিরাজকে? প্রশ্ন করে আনিকা চৌধুরী। আমার ক্লাসমেট। বলে আফরিন। মিরাজের সাথে কথা বলে জানতে পারলাম ওর মা মারা গেছেন। গাড়ির জন্য রাস্তায় অপেক্ষা করছে। লোকালে যেতে সময় অনেক লাগবে, যেহেতু আমার বিয়ে এখনও অনেক সময় বাকি ছিল, আর আমিও দেরি করে আসতে চাইছিলাম, তাই আমি গাড়ি করে কুমিল্লা দিয়ে আসার কথা বলি। আবারও বলে ওঠে আফরিন। চট্টগ্রাম ছাড়িয়ে কুমিল্লার রাস্তায় কিছুক্ষণ যেতেই একটা মহিলাকে দেখি বাচ্চাসহ রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছে আর কান্না করছে। গাড়ি থামিয়ে আমি আর মিরাজ কথা বলতে নিয়েই হুট করে 5-6 জন কোথা থেকে চলে আসলো বুঝতেই পারিনি। চোখের পানি মুছে বড় বড় শ্বাস নেয় আফরিন। ওরা আমাদের বন্দুক আর চাপাতি নিয়ে গাড়িতেও তুলে। আমার মিরাজ আর ড্রাইভারের চোখে কাপড় বেঁধে ফেলে সাথে সাথে।
নিয়ে যাই কুমিল্লা বর্ডারের কাছে। প্রথমে ছিনতাইকারী ভাবলেও পরে বুঝতে পারি এরা আসলে ছিনতাইকারী না, বর্ডারে এদের নিজস্ব লোক আছে। গোপন রাস্তা দিয়ে আমাদের ভারত পাচার করে দেওয়া হয়। বাংলাদেশ পার হতেই ওরা মিরাজ আর ড্রাইভার আঙ্কেলকে কি করেছে আমি জানি না, শুধু জানি চোখ খুললে আমি নিজেকে অনেকগুলো মেয়ের সাথে একা পাই। বুঝতে পারি এরা হিউম্যান ট্রাফিকিংয়ের সদস্য। আফরিনের কথাগুলো শুনতেই মাটিতে ধপ করে বসে পড়ে ওয়াহিদ চৌধুরী। মায়া চৌধুরী নিজের হাত দিয়ে মুখ চেপে ধরেছে, দু চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। ফ্লোরে বসে পড়া ওয়াহিদ চৌধুরীকে দৌড়ে গিয়ে ধরে হাবিব চৌধুরী। মিতা অবাক হয়ে শুধু আফরিনের দিকে তাকিয়ে রইল, চোখ দিয়ে অশ্রুধারা বইছে মিতার। ওরিয়ন দূরে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, চেহারার এক্সপ্রেশন দেখে কিছুই বোঝা যাচ্ছে না। কি থেকে কি হয়ে গেল মাথায় যেন কিছুই ঢুকছিল না আমার। আমাদের নিয়ে যাওয়া হয় এক পতিতালয়ে, যেখানে জোরপূর্বক আমাদের দিয়ে পতিতাবৃত্তি করানো হতো। যারা করতে চাইতো না তাদের উপর নির্যাতন চালানো হতো। কথাগুলো বলতেই নিজের মুখ দু হাত দিয়ে ঢেকে ফেলে আফরিন। মায়া চৌধুরী আফরিনকে জড়িয়ে ধরেই কাঁদতে শুরু করলেন আবারও। মা প্লিজ কেঁদো না, আপু নিজেকে সামলাও। মিতাও আফরিন আর মায়া চৌধুরীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। ওখানে ওখানে 3 মাস রাখা হয়েছিল আমাকে। এরপর এরপর আমাদের কয়েকজনকে রাশিয়া পাঠিয়ে দেওয়া হয়। সেখানের একটা পতিতালয়ে আরও 4 মাস ছিলাম আমরা। হেসকি দিতে দিতে বলে আফরিন। এরপর আমাকে আর 2জন মেয়েকে পাঠানো হয় রাশিয়ান এক মাফিয়া ফ্যামিলিতে। সেখানে একজন ভালো মানুষ আমার সব জানতে পারে, সেই ব্যবস্থা করে তার মানুষ দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে। মায়া চৌধুরীর বুকে নিজের মুখ গুজে কাঁদতে কাঁদতে বলে আফরিন। ওরা ওরা আমাকে নির্যাতন করেছে মা, কি অসহ্য সেই যন্ত্রণা। আমি শুধু প্রে করতাম তোমাদের আর আর আফনানের আমাকে খুঁজে বের করার, কিন্তু কিন্তু কথা বলতে বলতে আবারও জ্ঞান হারিয়ে ফেলে আফরিন। আফরিন, আফরিন, বলে মায়া চৌধুরী। আপু আপু কথা বলো। বলে মিতা। মায়া, ও আবারও উত্তেজিত হয়ে পড়েছে, ওকে একটু রেস্ট নিতে দাও। নিজের চোখের পানি মুছতে মুছতে বলে হাবিব চৌধুরী। আমি গিয়ে নিচে থাকা লোকটার সাথে কথা বলছি, উনি না থাকলে আফরিনকে পেতাম না আমরা। বলেই রুম থেকে বেরিয়ে যায় আনিকা চৌধুরী। জ্ঞানহীন আফরিনকে বিছানায় শুইয়ে দিয়েছে মিতা আর মায়া চৌধুরী। দুজনের চোখের পানি যেন 1 মিনিটের জন্য থামছে না। ওরিয়ন এক দৃষ্টিতে বিছানায় শুয়ে থাকা আফরিনের দিকে তাকিয়ে আছে। পরক্ষণেই রুম থেকে বেরিয়ে যায় ওরিয়ন। মিতা, ওরিয়নের পিছন পিছন যা, ও আবার কি করে বসে। মিতার কাঁধে হাত রেখে বলে হাবিব চৌধুরী। কিন্তু আপু। আরফিনকে দেখার জন্য আমরা আছি, তুই যা। আবারও বলে হাবিব চৌধুরী। ওরিয়ন নিজের রুম থেকে বের হয়েই আবরারের রুমে গিয়ে প্রবেশ করে। নিজের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে দরজা লাগিয়ে দেয়। রুমের মাঝখানে দাঁড়িয়ে থাকা ওরিয়ন বড় বড় করে শ্বাস নিচ্ছে, নিজের দুহাত কোমরে রাখা, দাঁতে দাঁত চেপে আছে, চোখ মুখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আয়া, চিৎকার করে ওঠে ওরিয়ন। রুমে থাকা জিনিস একের পর এক মাটিতে ছুঁড়ে ফেলতে শুরু করে। কিছুতেই যেন নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না ওরিয়ন। আয়া, নিজের মাথার চুল রাগে টেনে ধরে চেঁচিয়ে ওঠে ওরিয়ন। কি করবে কিছুই যেন মাথায় ঢুকছে না ওরিয়নের। চোখের সামনে শুধু সব কিছু ভাসছে, বিয়ের দিনের কথা, আজ আফরিনের কথা। অরিয়ন। রুমে প্রবেশ করতে নিয়েই ডাক দেয় মিতা। নিজের জায়গায় পাথর হয়ে রইল মিতা। পুরো রুম এলোমেলো করে ফেলেছে ওরিয়ন। বিছানার চাদর, ফুলের টব, ড্রেসিং টেবিলের আয়না সব চুরমার হয়ে পড়ে আছে মেঝেতে। রুমের মাঝখানে দাঁড়িয়ে ওরিয়ন নিজের চুল টানছে পাগলের মতো। ওরিয়নের অবস্থা দেখে মিতার মনটাও যেন চুরমার হয়ে যাচ্ছে। অরিয়ন। আবারও ডাক দেয় মিতা। মিতা চোখের পানি ছলছল করছে। মিতার ডাক শুনতেই ফিরে তাকায় ওরিয়ন। দরজার সামনে দাঁড়িয়ে আছে মিতা। চোখে মুখে দুঃখের বহিঃপ্রকাশ ঘটেছে। কান্না করার কারণে চোখ মুখ লাল হয়ে আছে মিতার। খোঁপায় থাকা ফুলগুলো আর খোঁপায় নেই। এলোমেলো চুল মিতার মুখে এসে পড়েছে। ইউ নিড পিস, শি ইজ হিয়ার, ইউ নিড হার, ইউ নিড হার। ওরিয়নের মাথায় বারবার ঘুরপাক খেতে থাকে কথাগুলো। 2 কদমে হেঁটে গিয়ে মিতার সামনে দাঁড়ায়।
হঠাৎ করে ওরিয়ন সামনে চলে আসাতে ভয়ে এক পা পিছিয়ে নিতে নেয় মিতা। মিতা পিছপা হতেই মিতার বাহু ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে ওরিয়ন। পরক্ষণেই মিতার ঠোঁট স্পর্শ করে ওরিয়নের ঠোঁটকে। হঠাৎ করে ওরিয়ন এরকম কিছু করবে তা এক মুহূর্তের জন্য ভাবেনি মিতা। ওরিয়নের ঠোঁট মিতার ঠোঁট স্পর্শ করতেই পাগলের মতো চুমু খেতে থাকে ওরিয়ন, যেন মিতা সরে গেলেই দম বন্ধ হয়ে আসবে ওরিয়নের। মিতাও ওরিয়নের চুমুতে সাড়া দেয়। ওরিয়নের এই ডেসপারেশন দেখলে মিতার মনে হয় ওরিয়নও মিতাকে চায়, অল্প করে হলেও মিতাকে চায়। আমরা তো তার জন্যই এরকম ডেসপারেটেড হই, যার জন্য কিছু হলেও অনুভব করি, তাই না? কিছুক্ষণ একে অপরকে চুমু খেয়েছে, কারও জানা নেই। ওরিয়নের যখন মনে হলো মিতার জন্য শ্বাস নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে, তখন আলতো করে ঠোঁটে চুমু খেয়ে মুখ সরিয়ে আনে। নিজের মাথা গুজে দেয় মিতার গলায়, বড় বড় করে শ্বাস নেয় কতক্ষণ। মিতা নিজের দু হাত দিয়ে ওরিয়নকে জড়িয়ে ধরেছে শক্ত করে। নিজের ভালোবাসার মানুষকে এতদিন পর সামনাসামনি দেখাটা সহজ বিষয় না, তা ভালোই জানে মিতা। শি ইজ ব্যাক। আস্তে আস্তে বলে ওরিয়ন। ওরা ওরা আফরিনকে? দাঁতে দাঁত চেপে কথাটা বলেই মিতা সরে আসে ওরিয়ন। ওরিয়নের চোখে মুখে রাগ ফুটে উঠেছে, সাথে সাথে ফুটে উঠেছে অন্য এক অনুভূতি আফরিনের জন্য। মিতা অন্য কিছু বুঝে ওঠার আগেই ওরিয়ন রুম থেকে দ্রুত বের হয়ে যায়। অরিয়ন কোথায় যাচ্ছ? ওরিয়নের পিছন পিছন দৌড়াতে দৌড়াতে বলে মিতা। ওরিয়ন যেন মিতার কথা শুনলই না, দ্রুত সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমের দিকে হাঁটতে থাকে। অরিয়ন। আবারও ডাক দেয় মিতা। ওরিয়ন দ্রুত হেঁটে চলে যায় ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে ছুট পরিহিত ব্যক্তিটি। দুধের মতো সাদা ধবধবে তার গায়ের রং, চোখগুলো বড় বড়, চুলগুলো জেল দিয়ে পেছনে সেট করা, গলায় আর হাতের কবজির দিকে টেটু দেখা যাচ্ছে। তার সামনাসামনি বসে আছে আনিকা চৌধুরী। ওয়াহিদ চৌধুরী ও হাবিব চৌধুরী বসে আছে অন্য পাশে। মায়া চৌধুরীকে কোথাও দেখা যাচ্ছে না। ওরিয়ন যেতেই সকলে নিজেদের কথা বন্ধ করে ওরিয়নের দিকে তাকিয়ে রইল। আপনি? প্রশ্ন করে ওরিয়ন। আমার নাম মাইকেল। ইংরেজিতে বলে লোকটি। কথা শুনে বোঝা যাচ্ছে লোকটি এশিয়ান, ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলছেন না, রাশিয়ান। মনে মনে ওরিয়ন। আফরিনকে কোথায় পেলেন আর কিভাবে পেলেন? ইংরেজিতে ওরিয়ন প্রশ্ন করে। ওরিয়নের পিছনে এসে দাঁড়ায় মিতা। সকলেই অধীর আগ্রহ নিয়ে ওরিয়ন আর মাইকেলের দিকে তাকিয়ে আছে। ওরিয়নের চোখে মুখে এখন গাম্ভীর্যতা ফুটে উঠেছে। আনিকা চৌধুরীর সাথে মিতার চোখাচোখি হতেই যেন ব্যঙ্গাত্মক এক হাসি ফুটল আনিকা চৌধুরীর মুখে। আফরিনকে আমাদের মেনশনে আনা হয়েছিল একজন রক্ষিতা হিসাবে, আমার বসের জন্য। জবাব দেয় মাইকেল। কিন্তু বসের কোনো রক্ষিতার প্রয়োজন ছিল না, তাই আফরিনকে আবারও পতিতালয়ে পাঠিয়ে দিতে বলে। আবারও বলে মাইকেল। মাইকেলের কথাগুলো যত শুনছে ওরিয়নের মাথায় যেন ততই আগুন জ্বলতে শুরু করেছে। মিতা ওরিয়নের কাছাকাছি এসে ওরিয়নের হাত নিজের হাতে নিয়ে নেয়। মিতার স্পর্শ অনুভব করতেই নিজের হাত দিয়ে মিতার হাত শক্ত করে ধরে ওরিয়ন। বসের আফরিনের প্রতি কোনো আকর্ষণ ছিল না, তা আফরিন বুঝতে পারতেই বসকে জানায় সে পতিতালয়ে ফিরে যেতে চায় না, মেনশনে কাজের লোক হয়ে থাকতেও রাজি আছে। কারণ কি জানতে চাইলে সব খুলে বলে আফরিন। মাইকেলের কথা যত শুনছে মিতার হাতের ওপর ততই শক্তি প্রয়োগ করছে ওরিয়ন। এতক্ষণ শক্ত করে হাত ধরে থাকলেও এখন একটু একটু হাতে ব্যথা অনুভব করতে শুরু করেছে মিতা। নিজের হাত ছাড়ানোর জন্য যতই মোচড় দিচ্ছে ওরিয়ন যেন ততই শক্ত করে মিতার হাত ধরে রাখছে। আফরিন কি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে তা যাচাই করতে স্যার আমাকে পাঠালো ভারত। তদন্ত করে জানতে পারি আফরিন সত্যি বলছে। ওর বন্ধু আর ড্রাইভারের একেবারেই আনতেই মেরে ফেলা হয়েছিল। একজন পতিতার জন্য একজন মাফিয়া বসের এত মায়া? কারণ কি? কথাটা বললেও কথাটা বাধ্য হয়ে জিজ্ঞেস করেছে, তা আর কেউ না বুঝলেও মিতা ঠিকই বুঝতে পেরেছে। হাতের ব্যথাটা বেড়েই চলেছে, মনে হচ্ছে এক্ষুনি হাড্ডি ভেঙে যাবে। চোখের কোণে পানি জমতে শুরু করেছে মিতার। আমরা মাফিয়া হলেও আমাদের একটা নীতি আছে, আমরা নারী ও শিশুদের উপর অ্যাটাক করি না। হিউম্যান ট্রাফিকের বিরুদ্ধে আমরা। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে মাইকেল। কোথায় আর কে আফরিনকে নিয়ে গেছিল আমরা জানতে চাই। এদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। ওয়াহিদ চৌধুরী বলে ওঠে।
হা 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 হা। শব্দ করে হাসে মাইকেল। হাসছেন কেন? প্রশ্ন করে হাবিব চৌধুরী। সাধারণ মানুষের জন্য এসব এত সহজ, ওদের কেউ ধরতে পারবে না। আর ভিন্ন দেশ হলে তো কথাই নেই, আর আইন কিছু করতে পারবে না, কারণ আইন চোখে দেখেও না। অনায়াসে কথাগুলো বলে মাইকেল। সব কিছু জানার পরও আমরা চুপ করে থাকবো? আফরিন কোনোদিনও বাড়িতে নাও ফিরতে পারতো। এরকম হাজারো মেয়ে নিখোঁজ হয়ে আছে যারা তার নিজের বাড়িতে ফিরতে পারেনি। রেগে বলে ওয়াহিদ চৌধুরী। ওনার থাকার ব্যবস্থা করো। আর কুমিল্লা বর্ডারের ব্যাপারটা আমি দেখছি, কীভাবে ওদের সামনে দিয়ে মানুষ পাচার করা হয় সেটা এখন ওদের বোঝাবো। আনিকা চৌধুরীর উদ্দেশ্যে বলে ওরিয়ন। সরি, কিন্তু আমার পক্ষে থাকা সম্ভব নয়, আমাকে এক্ষুনি ফিরতে হবে। বলে ওঠে মাইকেল। ও আচ্ছা, বলে ওয়াহিদ চৌধুরী। তবে একটু থামে, তারপর বলে ওয়াহিদ চৌধুরী। তবে আপনার বসের নামটা কি জানতে পারি, যার জন্য আমার মেয়ে ফিরে এসেছে? তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আবারও বলে ওঠে ওয়াহিদ চৌধুরী। ওয়াহিদ ঠিক বলেছে। সায় দেয় হাবিব চৌধুরী। সাদমান, বসের নাম সাদমান, এর বেশি কিছু আমি বলতে পারবো না। জবাব দেয় মাইকেল। ধন্যবাদ। আপনার বসকে বলবেন তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। বলে হাবিব চৌধুরী। জি, এখন তাহলে যাই। বলেই বসা থেকে উঠে দাঁড়ায় মাইকেল। জি। কথাটা বলেই মিতার হাত সরে দিয়ে মাইকেলের সাথে হাঁটা শুরু করে ওরিয়ন। আলমারি থেকে মিতার এক সেট জামা বের করে এনেছে মায়া চৌধুরী। বিছানায় শুয়ে আছে আফরিন, তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। জামা নিয়ে আফরিনের কাছে আসতেই লক্ষ্য করেন আফরিনের চেহারা অনেকটাই বদলে গেছে। সেই মাধুর্যতা কিছুই দেখা যাচ্ছে না চেহারায়। মনে হচ্ছে মেয়ে তার অনেক বড় হয়ে গেছে হঠাৎ করেই। বিছানার কাছে জামা নিয়ে আসতেই মায়া চৌধুরীর দিকে তাকায় আফরিন। নিজের মাকে এতদিন পর সামনাসামনি দেখে যেন নিজের বিশ্বাস হচ্ছে না। আলতো করে এক মিষ্টি হাসি দেয় আফরিন। জামাটা পরে নি। জামা এগিয়ে দিয়ে বলে মায়া চৌধুরী। আফরিন কোনো কথা না বলে ধীরে ধীরে বিছানা থেকে উঠে মায়া চৌধুরীর হাত থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। বিছানায় বসে অপেক্ষা করতে থাকে মায়া চৌধুরী। মা, ভেতরে আসবো? বাইরে থেকে দরজায় নক করে অনুমতি চায় মিতা। আয়। আনমনে জবাব দেয় মায়া চৌধুরী। ধীর পায়ে মায়া চৌধুরীর কাছে গিয়ে বসে মিতা। নিজের দু হাত দিয়ে মাকে জড়িয়ে ধরে। মিতা জড়িয়ে ধরতেই যেন কান্নায় ভেঙে পড়লেন মায়া চৌধুরী। কি এমন পাপের শাস্তি আমার মেয়েটা পেল মিতা? কি এমন পাপের শাস্তি? কান্না করতে করতে বলে মায়া চৌধুরী। কোনো পাপের শাস্তি না মা, এভাবে কেঁদো না। আপু ফিরে এসেছে, তুমি এভাবে কাঁদলে আপু আরো ভেঙে পড়বে। মায়া চৌধুরীর মাথায় ও পিঠে হাত বুলাতে বুলাতে বলে মিতা। মায়া চৌধুরীকে ভরসা দিলে কি হবে? নিজের চোখ দিয়েও তো অনবরত পানি পড়ছে মিতার। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ বন্ধ হতেই মিতাকে ছেড়ে আগের মতো করে বসে মায়া চৌধুরী। তাড়াতাড়ি করে দুজনেই চোখের পানি মুছে নেয়। মা, চেনটা লাগিয়ে দাও। ওয়াশরুম থেকে বের হয়ে বলে আফরিন। আফরিনকে দেখে আলতো এক মলিন হাসি দেয় মিতা। আফরিনও বিনিময়ে এক মিষ্টি হাসি ফিরিয়ে দেয়। আমি লাগিয়ে দিচ্ছি। বলেই এগিয়ে যায় মিতা। মিতাকে এগিয়ে আসতে দেখেই ঘুরে দাঁড়ায় আফরিন। মিতা চেইন ধরতে এগিয়ে যেতেই দুপা পিছিয়ে পড়ে। হাত পা যেন ঠান্ডা হয়ে এলো মিতার। দু চোখ বড় বড় করে তাকিয়ে রইল আফরিনের পিঠের দিকে। দু কদমে আফরিনের কাছাকাছি গিয়ে নিজের দু হাত দিয়ে জামা টেনে পিঠ বের করতেই কান্নায় ভেঙে পড়ে মিতা। আফরিনের পুরো পিঠ জুড়ে কাটা কাটা দাগ, কয়েক জায়গায় দাঁতের চিহ্ন দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে ক্ষতগুলো বেশি নতুন বা আবার বেশি পুরাতনও না। মিতার কান্না দেখে দৌড়ে আসে মায়া চৌধুরী। আফরিনের পিঠে দেখে নিজেও কান্নায় ভেঙে পড়ে। দুজনের কান্নার শব্দ আফরিনের কানে যেতেই ঘুরে তাকায় আফরিন। নিজের চোখেও পানি জমেছে। কান্না করছো কেন তোমরা? আমি ফিরে এসেছি তো। দুজনকে জড়িয়ে ধরে বলে আফরিন। তোমার উপর দিয়ে কি গিয়েছে তা ভাবতেও পারছি না আপু। কান্না করতে করতে বলে মিতা। যা হবার তা হয়ে গেছে। সবার কাছে আমি ফিরে এসেছি, তাই অনেক। তুই, মা বাবা, আফনান, সবাইকে ফিরে পেয়েছি। আর কি চাই আমার? কাঁদতে কাঁদতে বলে আফনান। আফরিনের মুখে ওরিয়নের নাম শুনে মিতার কষ্ট লাগার কথা ছিল, কিন্তু কষ্ট না লেগে মিতার মধ্যে হঠাৎ করে অপরাধবোধ কাজ করছে। নিজেকে হুট করেই খুব সেলফিশ মনে হচ্ছে মিতার। ছোট বোন হিসেবে কি করেছে মিতা?
তাকেই ভালোবেসে ফেলেছে যাকে আফরিন ভালোবাসে। তার সাথে সংসার দেখার স্বপ্ন দেখেছিল যাকে উদ্দেশ্য করে বেসেছিল আফরিন। ছোটবেলা থেকে নিজের মা বাবার ভালোবাসা ভাগ করেছে আফরিন। নিজের সব খেলনা জামাকাপড় শেয়ার করেছে আফরিন। শেষমেশ আফরিনের ভালোবাসার মানুষকেও চেয়ে বসল মিতা। তাহলে কি আনিকা চৌধুরী ঠিকই ভাবেন মিতা সম্পর্কে? আফরিনের জামায় চেইন লাগানো শেষ হতেই বিছানায় এসে শুয়ে পড়ে আফরিন। মায়া চৌধুরী আর মিতা আফরিনের পাশেই বসে আছে। আফরিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মায়া চৌধুরী। ঘুমানোর একটু চেষ্টা কর আফরিন। মায়া চৌধুরী বলে, ঘুম তো আমার সেদিনই শেষ, যেদিন আর বাড়িতে ঢুকতে পারিনি মা। এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে বলে আফরিন। দু চোখ গড়িয়ে পানি পড়তে শুরু করেছে আফরিনের। মিতা আর মায়া চৌধুরীর চোখ দিয়েও পানি পড়তে শুরু করেছে। আফনান কোথায় মা? মায়া চৌধুরীর দিকে তাকিয়ে প্রশ্ন করে আফরিন। আফরিনের কথা শুনেই মায়া চৌধুরী তাকিয়ে থাকে মিতার দিকে। মিতাও তাকিয়ে আছে মায়া চৌধুরীর দিকে। আছে এখানেই। মাথা নিচু করে জবাব দেয় মায়া চৌধুরী। মায়া চলো খাবার খাবে। রুমে প্রবেশ করে বলে আনিকা চৌধুরী। আনিকা চৌধুরীর পিছন পিছন ওরিয়নও রুমে প্রবেশ করে। দরজার একপাশে দাঁড়িয়ে থাকে ওরিয়ন। আনিকা চৌধুরীর কথা শুনে সেদিকে তাকাতেই আফরিনের চোখে যায় ওরিয়নের দিকে। মুহূর্তেই আফরিনের চোখ আনন্দ ফুটে ওঠে। মিতা আফরিনের দিকে তাকিয়ে সবটাই লক্ষ্য করেছে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা ওরিয়ন আফরিনের দিকে তাকিয়ে আছে মন খারাপ করে। কয়েক ঘন্টা আগেও হাসি খুশি থাকা মিতার সেই রিয়ন কোথায় চলে গেল মিতা জানে না। শুধু জানে এত মানুষের সামনে যে দাঁড়িয়ে আছে সে মিতার রিয়ন নয়, সে মিতার ওরিয়ন নয়, সে মিতার অনিয়ন ভাইয়াও নয়, সে শুধুই আফরিনের আফনান। আমি খাবো না আপা, আপনারা খেয়ে নেন। মায়া চৌধুরীর কথা শুনে সকলের ঘোর কাটে। আফরিন নিজের চোখ সরিয়ে নেয়। ওরিয়ন নিচের দিকে তাকিয়ে থাকে। মিতা তাকিয়ে থাকে নিজের কাঁপতে থাকা হাতের দিকে। খেয়ে নাও মা, আমি ঠিক আছি, সত্যি। মায়া চৌধুরীর হাত ধরে বলে আফরিন। কিন্তু কোনো কিন্তু না মা, তুমি খেয়ে নাও। বলে মিতা। হ্যাঁ মায়া, খেয়ে এখানে আফরিনের সাথে শুয়ে থেকো তুমি। বলে আনিকা চৌধুরী। আমি এখানে শুনলে অরিয়ন আবরার রুমে শুবে, আরও গেস্ট রুমে থাকবে। মায়া চৌধুরীর কথা শেষ হওয়ার আগেই বলে আনিকা চৌধুরী। হ্যাঁ মা, আন্টি ঠিক বলছে, তুমি এখানে ঘুমাও। বলে মিতা। এখন তো সব ঠিক, এখন চলো খেতে। মায়া চৌধুরীকে বলে আনিকা চৌধুরী। আনিকা চৌধুরী আর মায়া চৌধুরী রুম থেকে বের হয়ে যায়। বিছানায় শুয়ে থাকা আফরিন একটু পরপর আর চোখে ওরিয়নকে দেখছে। রুমের মধ্যে যেন হঠাৎ করেই পিনপতন নীরবতা ছেয়ে গেছে। আমি গিয়ে রুম গুছিয়ে নিচ্ছি। কথাটা বলেই বিছানা থেকে উঠে দাঁড়ায় মিতা। মিতার কথা শুনতেই চোখ তুলে তাকিয়ে থাকে ওরিয়ন। মিতা ওরিয়নের দিকে তাকালো না। হেঁটে দরজার পাশে ওরিয়নের সামনাসামনি দাঁড়ায় মিতা। মিতা? ডাক দেয় আফরিন। জি আপু। আফরিনের দিকে তাকিয়ে জবাব দেয় মিতা। দরজা আটকিয়ে যাস। বলে আফরিন। মিতা কিছু না বলে ওরিয়নের দিকে তাকায়। ওরিয়নও তাকিয়ে আছে মিতার দিকে। বুকের মধ্যকার সেই যন্ত্রণা আবারও অনুভব করছে মিতা। কিছু না বলে রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দেয় মিতা। দরজা লাগাতেই চোখ দিয়ে অধর ধারায় পানি পড়তে শুরু করেছে মিতার। হেঁটে চলে যায় গেস্ট রুমের দিকে। মিতা চলে গেলেও ওরিয়ন নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। আফরিন ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসে। কিছুক্ষণ ফ্লোরের দিকে তাকিয়ে থাকে। পরক্ষণে ছুটে গিয়ে জড়িয়ে ধরে ওরিয়নকে। একটু আগেও সবাইকে সামাল দিতে থাকা আফরিন ছোট্ট বাচ্চার মতো কাঁদতে লাগলো। ওরিয়নের বুকে মাথা রেখে কাঁদতে থাকে আফরিন। আমার বিশ্বাস হচ্ছে না যে আমি বাড়ি ফিরে এসেছি আফনান। ওদের সব অত্যাচার সহ্য করেছি শুধুমাত্র এই আশায় যে একদিন আমি তোমাদের মাঝে ফিরে আসব। আমি ভেবেছিলাম তোমাকে আর দেখাই হবে না। আমি ভেবেছিলাম আমার আফনানকে আমি হারিয়ে ফেলেছি। ওরিয়নের বুক থেকে মাথা তুলে ওরিয়নের দিকে তাকিয়ে বলে আফরিন। তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না? আমি নিজেও যে তোমাকে ছাড়া ভালো ছিলাম না। আলতো এক হাসি দেওয়ার চেষ্টা করে বলে আফরিন। ওরিয়ন এক নজরে তাকিয়ে আছে আফরিনের দিকে। মন চাচ্ছে সব কিছু তছনছ করে দিতে। আফরিনকে এভাবে কোনোদিন দেখবে তা ভাবতেও পারছে না ওরিয়ন।
হয়তো তোমার সাথে প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম বলেই তার শাস্তি পেয়েছি। আর করব না, প্রমিস। ওরিয়নের গাল নিজের দু হাত দিয়ে ধরে কথাটা বলেই নিজের মুখ এগিয়ে নেয় ওরিয়নের দিকে। আফরিনের ঠোঁট ওরিয়নের ঠোঁটের কাছাকাছি আসতেই মুখ ঘুরিয়ে নেয় ওরিয়ন। আফরিন স্থির হয়েই দাঁড়িয়ে রইল। ওরিয়নের গাল ছড়ে দিয়ে 2 পা পিছিয়ে যায়। সরি, ভুলে গিয়েছিলাম আমি আর আগের মতো নেই। আমি অপবিত্র হয়ে গেছি ওদের স্পর্শে। বিষণ্ণ এক হাসি দিয়ে কথাটা বলতেই বিছানার দিকে চলে যেতে নেয় আফরিন। 1 পা এগিয়ে যেতেই আফরিনের হাত ধরে ওরিয়ন। ঘুরে ওরিয়নের দিকে তাকায় আফরিন। জি, তুমি ভালোই জানো এসবে আমার কিছু যায় আসে না আফরিন। নিচের দিকে তাকিয়ে বলে ওরিয়ন। তাহলে প্রশ্ন করে আফরিন। আমি বিয়ে করে নিয়েছি। কথাটা বলে একটু থামে ওরিয়ন। পরীকে। মাথা তুলে আফরিনের দিকে তাকায় ওরিয়ন। কথাটা বলে একটু থামে ওরিয়ন। মাথা তুলে আফরিনের দিকে তাকায় ওরিয়ন। ওরিয়নের কথা শুনে মুখটা ক্ষণিকের জন্য শুকিয়ে গেল আফরিনের। পরক্ষণেই হাসতে শুরু করে। ওরিয়ন অবিশ্বাসের দৃষ্টিতে আফরিনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে এই হাসিটা যেন আনন্দের হাসি না, তা ভালোই জানে ওরিয়ন। তুমি আমার সাথে দুষ্টামি করছো, তাই না? ওরিয়নের দিকে এগিয়ে বলে আফরিন। হাসিটা মুখ থেকে সরে সিরিয়াসনেস প্রকাশ পাচ্ছে আফরিনের চেহারায়। তোমার মনে হয় আমি এমন একটা বিষয়ে দুষ্টামি করব? জবাব দেয় ওরিয়ন। ওরিয়নের কথা শুনে 2 পা পিছিয়ে পড়ে আফরিন। কিছুক্ষণ চুপ থেকে আলতো করে এক হাসি দেয়। হাসি দিলেও আফরিনের চোখ দিয়ে পানি পড়ছে গড়িয়ে। আফরিনের এই চোখের পানি দেখলে একসময় পাগল হয়ে যেত ওরিয়ন। আর এখন বুকের মধ্যকার সেই যন্ত্রণা চাপা দিয়ে দাঁড়িয়ে রইল ওরিয়ন। তুমি জানো কেন তোমাকে আমি এত ভালোবাসি? ওরিয়নের দিকে তাকিয়ে প্রশ্ন করে আফরিন। মুখে চিলতে এক হাসি আফরিনের। ওরিয়নের কিছু বলল না, চুপ করে তাকিয়ে রইল আফরিনের দিকে, অপেক্ষা করছে আফরিনের জবাবের। কারণ তুমি সবার থেকে একদম আলাদা আফনান। আমার সাথে সম্পর্কে জড়ানোর পর আমি তোমাকে 1 মিনিটের জন্য কোনো মেয়ের দিকে তাকাতে দেখিনি। কারণ তুমি আমার কাছে লয়ালের আরেক নাম। আফরিনের মুখ থেকে হাসিটা যেন একটুও সরছে না। কথাগুলো শুনে যেন ওরিয়নের অস্থির লাগছে। মনে মনে ভাবে ওরিয়ন। দাঁতে দাঁত চেপে চুপ করে রইল ওরিয়ন। ধন্যবাদ তোমাকে। আবারও বলে আফরিন। কি জন্য ধন্যবাদ দিচ্ছে তা বুঝতে না পেরে ভ্রু কুঁচকে আফরিনের দিকে তাকায় ওরিয়ন। ওরিয়নের চাহনি দেখে আফরিনও বুঝে গেছে তার মানে। কারণ তুমি আমাকে নিজে থেকে সব বলে দিয়েছো। কারণ তুমি মুখ সরিয়ে নিয়েছো। কারণ তুমি আমার বোনের প্রতি নিষ্ঠাবান। কারণ তুমি বিয়ের এই সম্পর্ককে সম্মান দিয়েছো। ওরিয়নের দিকে তাকিয়ে বলে আফরিন। আমি সরি। সরি বলো না আফনান, তুমি বরং আমাকে আমার নিজের চোখে খারাপ হওয়া থেকে বাঁচিয়েছো। তোমাকে কিস করার পর যদি আমি জানতে পারতাম তুমি মিতার স্বামী, তাহলে এখন যতটুকু বেঁচে আছি তাও মরে যেতাম। ওরিয়নের হাত ধরেই কথাগুলো বলে আফরিন। মিতাকে ভালোবাসো তুমি? হঠাৎ করে প্রশ্ন করে আফরিন। আফরিনের প্রশ্ন শুনে যেন তবদা খেয়ে গেল ওরিয়ন। ওরিয়নের পক্ষে অন্য কাউকে ভালোবাসা কি সম্ভব? পরীকে ভালোবাসলে কি আফরিনের জন্য খারাপ লাগতো ওরিয়নের? কিন্তু পরীর জন্য যা অনুভব করে তা পরীর মধ্যে আফরিনকে খোঁজা কি এখন বন্ধ হবে? এখন যখন আফরিন ফিরে এসেছে, ওরিয়নের মাথায় সব কিছু যেন একসাথে ঘুরপাক খাচ্ছে। 29 বছরের জীবনে এত কনফিউজড ওরিয়ন কখনো ছিল না। তাহলে এখন কেন এত কনফিউশন? আফরিন ওরিয়নের দিকে তাকিয়ে ওরিয়নের জবাবের অপেক্ষা করছে। ওরিয়ন নিজের মাথা নাড়িয়ে না বোঝায়। আফরিন ওরিয়নের হাত ছেড়ে একটু সরে আছে। মিতার প্রতি অন্যায় করো না আফনান। গম্ভীর কণ্ঠে বলে আফরিন। আমি কি করব আমি? তুমি কেন আমাকে ধোকা দিয়ে চলে গেলে না আফরিন? চেঁচিয়ে ওঠে ওরিয়ন। ধৈর্যের সীমা যেন শেষ হয়ে গেল ওরিয়নের। এতদিনের লুকানো সব অনুভূতি একসাথে আসতে শুরু করেছে ওরিয়নের সামনে। রাগ, অভিমান সব যেন একসাথেই গ্রাস করে নিচ্ছে ওরিয়নকে। আমি এটা ভেবে মুভ অন করতে চেয়েছিলাম যে হয়তো তুমিও ভালো আছো অন্য কারোর সাথে, কিন্তু এখন দরজায় এক লাথি মেরে বলে ওরিয়ন। এখন তোমার দিকে তাকালে নিজেকে স্বার্থপর মনে হয় আমার। মনে হয় তুমি সেখানে নির্যাতনের শিকার হচ্ছিলে আর আমি এখানে ভালো ছিলাম, এত সহজে মুভ অন করে ফেলেছি। তাহলে কি ভালোবাসলাম তোমাকে আমি?
কথাগুলো ওরিয়ন যেন আফরিনকে না নিজেকে বলছে। আমি কারো থেকে আলাদা না আফরিন, আলাদা না। আমি ওদের মতো, যারা একজন চলে গেলে অন্যজন নিয়ে ভালো থাকে। আবারও দরজায় শক্তি দিয়ে লাথি মেরে বলে ওরিয়ন। তুমি হয়তো কোনোদিন ফিরে আসবে, তা ভেবেই তোমার ফিরে আসার রাস্তাটাও খোলা রাখিনি আমি। হোয়াট হ্যাভ আই ডান? এসব কিছু মাঝে পরীকে জড়িয়ে ফেলেছি আমি। এখন না পারছি তোমার দিকে তাকাতে, না পারছি পরের দিকে তাকাতে। রাগান্বিত ওরিয়ন ফ্রাস্ট্রেটেড হয়ে বলতে থাকে। আমার কথা ছাড়ো আফনান, ভাবো আমি আর ফিরে আসিনি। রোবটের মতো বলে ওর আফরিন। কিভাবে ভাববো আফরিন, কিভাবে? আমার সব জুড়ে যে তুমি ছিলে। হতাশ হয়ে বলে ওরিয়ন। ওদের ছিলাম, বর্তমান নিয়ে ভাবো। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে আফরিন। শুধু যেন রাখো, পরিস্থিতি অন্যরকম হলে আমি পরীকে কখনো বিয়ে করতাম না, কাউকে করতাম না। কথাটা বলেই রুম থেকে বের হয়ে যায় ওরিয়ন। দরজা লাগানোর বিকট শব্দ শুনে লাফিয়ে ওঠে আফরিন। ওরিয়ন চলে গেছে বুঝতে পেরেই অশ্রুসিক্ত নয়নে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। শীতের কুয়াশার সবটা আবসা আবসা দেখাচ্ছে। ডিম লাইটের আলোতে সবকিছু যেন মাধুর্যতা হারিয়ে ফেলেছে। আকাশের দিকে তাকায় আফরিন, চোখ বেয়ে পানি পড়ছে অনবরত। আফনান, আমার আফনান। ডান হাত দিয়ে বুক চেপে ধরে ব্যালকনিতে বসে পড়ে আফরিন। কান্নার এই বাঁধ যেন কোনো মতেই থামতে পারছে না আফরিন। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণা এত বেশি হবে তা যদি জানতাম, তাহলে সেই প্র্যাঙ্ক করার কথা আমি কখনো কল্পনাও করতাম না। মনে মনে ভাবে মিতা। অন্ধকার বিছানায় শুয়ে আছে ওরিয়ন। কপালের ওপর এক হাত দেওয়া, চোখ বন্ধ করে রেখেছে। শুয়ে থাকা ওরিয়নের চোখের সামনে আফরিনের কান্না করা চেহারা ভাসছে। কানে বাজতে থাকে সেই ভয়ানক কথাগুলো যা কখনো শুনবে বলেও কল্পনা করেনি ওরিয়ন। আফরিনের সেই চোখ যা দিয়ে প্রতি সেকেন্ডে পানি আপন মনে পড়েই যাচ্ছে, তা ভাবতেই যেন নিজেকে দোষারোপ করতে লাগলো ওরিয়নের মন। চোখ বন্ধ করা ওরিয়নের সামনে ভেসে থাকা আফরিনের ছবি যেন আফসা আফসা হতে হতে অন্য কারো ছবিতে পরিণত হতে লাগলো। চোখ মিটমিট করে সব কিছু পরিষ্কার করে দেখার চেষ্টা করতেই লক্ষ্য করে সামনেই তাকিয়ে আছে পরি। পরির চেহারা ভেসে উঠছে অসহায়তা। ওরিয়নের দিকে তাকিয়ে থাকা চাহনি, যে চাহনি চিৎকার করে বলছে, কেন আমাকে আশা দেখালে? পরক্ষণেই বিছানা থেকে লাফিয়ে ওঠে ওরিয়ন। বড় বড় করে শ্বাস নিতে লাগলো। বুকের মধ্যে কেমন যেন এক ব্যথা অনুভব করছে ওরিয়ন। অস্থিরতা বেড়েই চলেছে। পরির চাহনি কেন হঠাৎ করে এরকম উথাল পাথল করে দিল ওরিয়নের মন, তা বোঝার আগেই তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যায় ওরিয়ন। কোনো কিছুর বোঝার আগেই ওরিয়নের পা যেন ওরিয়নকে গেস্ট রুমের সামনে নিয়ে এসেছে। চুপ করে দাঁড়িয়ে রইল ওরিয়ন। ভেতরে যাবে কি না তার জন্য দ্বিধাবোধ করছে, কিন্তু বুকের এই যন্ত্রণা, এই অস্থিরতা তার কি হবে? কিছু না ভেবেই দরজায় লক ধরে মোচড় দেয় ওরিয়ন। দরজা লক করা ভেতর থেকে। দরজা লক করা দেখে বড় করে শ্বাস ফেলে ওরিয়ন। বিছানায় শুয়ে আছে মিতা, গভীর চিন্তায় মগ্ন। নিজের চোখের সামনে ভাসছে আফরিনের কথাগুলো, গায়ের দাগগুলো। ওরিয়নকে জড়িয়ে ধরা, ওরিয়নের দিকে তাকাতেই মুখে হাসি ফুটে ওঠা, ওরিয়নের আফরিনের দিকে তাকিয়ে থাকা। রুমে আসার পর থেকে 1 মিনিটের জন্য শান্তি পাচ্ছে না মিতা। আর কেউ বিশ্বাস না করলেও মিতার মন জানতো আফরিন পালিয়ে যায়নি। তারপরেও কিভাবে ওরিয়নকে ভালোবেসে ফেলল মিতা? নাকি ভালোবাসাটা আগে থেকেই ছিল, যা বুঝতে পারেনি মিতা? কেন সবসময় আফরিনের সব কিছুতেই ভাগ বসাতে হয় মিতার? ইতার ইচ্ছা করছে মরে যেতে, আর না হয় নিজের চুল টেনে নিজেরে ছিঁড়তে। নিজের চিন্তায় মগ্ন মিতার ঘোর কাটে দরজার লক মোচড়ানোর আওয়াজ শুনে। কে? প্রশ্ন করে মিতা। দরজার এপাশে দাঁড়িয়ে থাকা ওরিয়ন মিতার কণ্ঠ শুনতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। স্বস্তির এক নিঃশ্বাস ছাড়ে বড় করে। কারো কণ্ঠ শুনেও যে স্বস্তি পাওয়া যায় তা যেন কোনোদিনও ভাবেনি ওরিয়ন। কে? আবারও জিজ্ঞেস করে মিতা। ওরিয়ন চুপ করে রইল। কি বলবে বুঝতে পারছে না। এ কোন দ্বিধায় জড়ালো ওরিয়ন, তা মাথায় ঢুকছে না। লক মোচড়ানোর স্পষ্ট শব্দ শুনতে পেয়েছে মিতা। বারবার কে জিজ্ঞাসা করার পরেও কোনো জবাব না পেয়ে দরজা খুলতে যায় মিতা। দরজা খুলতে অবাক হয় মিতা। এই গভীর রাতে দরজার সামনে কেউ নেই। রুম থেকে বের হয়ে আশেপাশে একটু দেখার চেষ্টা করে কেউ আছে নাকি, কিন্তু কাউকেই চোখে পড়ে না মিতার। অতঃপর দরজা লাগিয়ে দেয় মিতা।
মিতার হাঁটার শব্দ পেতেই তাড়াতাড়ি করে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে ওরিয়ন। এত রাতে কেনই বা মিতার কাছে ছুটে এসেছে তা জানে না, শুধু জানে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, মিতার জন্য ঠিক না। নাস্তার টেবিলে সবাই বসে অপেক্ষা করছে ওরিয়ন ও আফরিনের জন্য। মিতা মায়া চৌধুরী ও ওয়াহিদ চৌধুরীর সাথে বসেছে। সব সময় ওরিয়নের পাশে আফরিনই বসে এসেছে, তাই এবার মিতা নিজেই আর ওরিয়নের পাশের চেয়ারে বসেনি। আমার মনে হয় ওরিয়ন আর মিতার বিয়ের খবরটা আরফিনকে জানানো উচিত। সবার উদ্দেশ্যে বলে হাবিব চৌধুরী। আমরাও তো। কি বলছো তুমি? আফরিন জানতে পারলে কি হবে জানো? ওয়াহিদ চৌধুরীর কথা মাঝখান থেকে কেটেই উত্তর দেয় আনিকা চৌধুরী। কি হবে মানে? প্রশ্ন করে হাবিব চৌধুরী। আফরিন যেভাবে উত্তেজিত হলে জ্ঞান হারিয়ে ফেলছে, অরিয়ন বিষয়টা জানলে কি হবে একবার ভেবেছো? মেয়েটা উপর দিয়ে কী সব গেছে, শেষমেশ যদি জানতে পারে অরিয়ন ওর নেই, তাহলে? সবার দিকে তাকিয়ে বলে আনিকা চৌধুরী। আনিকা চৌধুরীর কথা একদম ফেলে দেওয়ার মতো মনে হলো না কারো। কিন্তু না মা, আন্টি যা বলছে ঠিক বলছে। মায়া চৌধুরী কিছু বলার আগেই জবাব দেয় মিতা। আমারও মনে হয় আফরিন আপু এসব শোনার জন্য এখনো প্রস্তুত না। আর আমার কথা ভেবো না, ঠিক আছি আমি। সকলের উদ্দেশ্যে বলে মিতা। মিতার কথায় কেউ কোনো জড়তা বা মন খারাপের মতো কিছু অনুভব করলো না, তাই সবাই একমত হয় আপাতত আফরিনকে কিছু জানানো হবে না, কিছুদিন গেলেই সবটা খুলে বলা হবে। ওরা আসছে। বলে ওয়াহিদ চৌধুরী। মিতা সিঁড়ির দিকে তাকাতেই লক্ষ্য করে আফরিন আর ওরিয়ন একসাথে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে। আফরিন আর ওরিয়ন দুজনের মুখেই জেনুইন হাসি। ওরিয়নের মুখে এরকম হাসি মিতা শেষবার দেখেছিল বিয়ের দিন সকালে। এরপর সব কিছু যেন ঝড়ের বেগে এসে লণ্ডভণ্ড হয়ে গেল। মিতা নিজের জায়গায় খিস মেরে বসে রয়েছে, সকলের দিকে তাকিয়ে একটু আলতো হাসি ফুটায় নিজের চোখে মুখে। সকলেই তাকিয়ে আছে আফরিন আর ওরিয়নের দিকে, সবার মুখেও হাসি ফুটে উঠেছে। আজ যখন আফরিন আর ওরিয়নকে একসাথে আবারও অনেকদিন পর দেখছে মিতা, তখন বুঝতে পারছে দুজনকে একসাথে কতই না সুন্দর আর মানানসই লাগছে। নিজেকে ওরিয়নের সাথে বড্ড বেমানান লাগছে মিতার। গুড মর্নিং এভরিওয়ান। একটা হাসি দিয়ে বলে আফরিন। গুড মর্নিং। সকলেই জবাব দেয়। ওরিয়ন টেবিলের সামনে এসে কিছুটা অবাক হয়। মিতা আজ ওরিয়নের পাশের চেয়ারে বা তার আশেপাশেও বসেনি, অপোজিটে বসেছে। কেনই বা বসবে? আফরিন তো চলে এসেছে। মিতা নিজের থেকে সব বুঝতে পারছে, তা তো ভালো, তাই না? তাও ওরিয়নের মন কেমন যেন করছে, ইচ্ছে করছে মিতাকে টেনে হিঁচড়ে হলেও আগের জায়গায় বসাতে। নিজেই নিজেকে বলে ওরিয়ন। কি রে মিতা, ওখানে বসেছিস কেন? ওরিয়নের চেয়ারে বসে গেলেও আফরিন দাঁড়িয়ে থাকে, প্রশ্ন করে মিতাকে। আফরিনের প্রশ্ন শুনে সবাই কিছুটা অবাক হয়, একে অপরের দিকে চোখাচোখি করে। এখানে মানে? আমি তো এইখানেই বসি। আমতা আমতা করে জবাব দেয় মিতা। আগে বসতি, কিন্তু এখন কেন বসবি? এখন ওটা আমার জায়গা, তুই তোর স্বামীর সাথে বস। কোনরূপ দ্বিধাদ্বন্দ্ব ছড়াই খুব অনায়াসে কথাগুলো বলে ফেলে আফরিন। আফরিনের কথা শুনে সকলের মাথায় যেন অবাক আকাশ ভেঙে পড়ল। বড় বড় চোখ করে তাকিয়ে রইল আফরিনের দিকে। ওরিয়ন কোনো কথা না বলে নিজের প্লেটে খাবার তুলছে, মাঝে মধ্যে আর চোখে মিতার দিকে তাকাচ্ছে। মিতার দৃষ্টি সেদিকে নেই, মিতার পুরো মনোযোগ আফরিনের দিকে। তুই তুই কিভাবে জানলি? প্রশ্ন করে মায়া চৌধুরী। সেটা বড় কথা না মা, বড় কথা হলো মিতাকে ওর জায়গায় আসতে বলো। জবাব দেয় আফরিন। আনিকা চৌধুরী আফরিনের কথা শুনে রগে ফসফস করতে থাকলো। আমি একদম শিওর এই মেয়েটাই বলেছে। এই মেয়ে, এই নিজের বোনের সুখ সহ্য হয় না, তাই না? আসতে না আসতেই অরিয়নকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছিস। রাগে মিতার দিকে তাকিয়ে চেঁচাতে থাকে আনিকা চৌধুরী। মা, গম্ভীর সুরে ডাক দেয় ওরিয়ন। মা কি? এই মেয়েটা তোকে আফরিন থেকে কেড়ে নিতে চায়, বুঝিস না কেন? আমার তো মনে হয় আফরিনকে ওই প্রাণ করার বুদ্ধিটা। ব্যাস মা, অনেক হয়েছে। আফরিনকে সব আমি বলেছি, শুধু শুধু পরীক্ষা দোষারোপ করবে না। প্লেট ছেড়ে দাঁড়িয়ে রাগ হয়ে বলে ওরিয়ন। মিতা নিচের দিকে তাকিয়ে আছে, চোখ ভিজে আসছে মিতার। এই মেয়েটা মরে গেলেই ভালো হতো, সেদিনের এটাও মরে গেলে খুশি হতাম আমি। ওর জন্য তোর জীবন নিয়েও টানাটানি শুরু হয়ে গেছে। এক নিঃশ্বাসে বলে ফেলে আনিকা চৌধুরী। মা,
চেঁচিয়ে বলে ওরিয়ন। আন্টি প্লিজ চুপ থাকুন। বলে আফরিন। আপা, মায়া চৌধুরী ও ওয়াহিদ চৌধুরী একই সাথে বলে ওঠে। আনিকা? অবাক হয়ে বলে হাবিব চৌধুরী। আনিকা চৌধুরীর কথা শুনে অবাক হয় মিতা। একজন মানুষের মৃত্যু কামনা করতে পারে কতটা ঘৃণা করলে তা ভালোই জানে মিতা, কিন্তু মিতার সব কিছু যেন দুটো শব্দেই আটকে গেল, ওর জন্য। আমার জন্য অরিয়নের জীবনে ঝুঁকি। মনে মনে ভাবে মিতা। আনিকা চৌধুরী কথাটা বলেই টেবিল ছেড়ে চলে যায়। মা, আমি আর এখানে থাকবো না। বলে আফরিন। ঠিক আছে, নাস্তা শেষ করেই রওনা হব আমরা। বলে মায়া চৌধুরী। আমিও যাব তোমাদের সাথে। হুট করে বলে ওঠে মিতা। মিতার কথা শুনে অবাক হয়ে মিতার দিকে তাকিয়ে রইল ওরিয়ন, কিন্তু মিতা এক মিনিটের জন্যও ওরিয়নের দিকে তাকাচ্ছে না। এক দৃষ্টিতে তাও মিতার দিকেই তাকিয়ে থাকে ওরিয়ন। ক্ষণিকের মধ্যে যেন মাথা গরম হয়ে যাচ্ছে ওরিয়নের। হাতের চামচ শক্ত করে ধরেছে, দাঁতে দাঁত চেপে ধরা। কয়েক সেকেন্ডের জন্য মিতার সাথে চকাচকি হলেও মিতা যেন ওরিয়নকে দেখলই না। আর ইউ ফাকিং সিরিয়াস? হুট করে ওরিয়নের প্লেট মেঝেতে ফেলে দেওয়াতে সবাই যেন অবাক হয়ে গেল। শান্তশিষ্ট স্বভাবের ওরিয়নকে এত রাগতে কোনোদিন দেখেনি কেউ। হাবিব চৌধুরী, মায়া চৌধুরী ও ওয়াহিদ চৌধুরী যেন পাথর হয়ে বসে রইল নিজের জায়গায়। আফরিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওরিয়নের দিকে। হঠাৎ মিতার কথায় কেন এত রেগে গেল তা বুঝতে পারছে না আফরিন। ছোটবেলা থেকে ওরিয়নকে দেখে আসছে আফরিন। 6 বছর একদম কাছ থেকে দেখেছে, তাও ওরিয়নকে এরূপ কোনো দিন দেখেনি আফরিন। অরিয়ন? নীরবতা ভেঙে বলে ওঠে হাবিব চৌধুরী। ওরিয়নের কানে হাবিব চৌধুরীর কথা যেন ঢুকলই না। তীক্ষ্ণ দৃষ্টিতে মিতার দিকে তাকিয়েই আছে। মিতা কিছুক্ষণ আফরিনের দিকে তাকাচ্ছে তো কিছুক্ষণ ওরিয়নের দিকে। রুমে রাইট নাও। চেঁচিয়ে বলে ওরিয়ন। হঠাৎ করে সামনে এসে ওরিয়ন চেঁচাতেই মিতা লাফিয়ে উঠল। ক্ষণিকেই দৌড়ে চলে যায় সবার সামনে থেকে। ওরিয়ন মিতার প্লেট হাতে নিয়ে তাতে খাবার নিতে থাকে। অরিয়ন? একটু রাগ হয়ে বলে হাবিব চৌধুরী। আমার কানে সমস্যা হবে না, শুনছি, কি বলবে বলো। প্লেট হাতে হাবিব চৌধুরীর সামনে এসে বলে ওরিয়ন। কি ছিল এটা? ভ্রু কুচকে জিজ্ঞেস করে হাবিব চৌধুরী। তোমার জানতে হবে না। বলেই হাঁটা শুরু করে ওরিয়ন। কি দেখলাম ভাইয়া? অবাক হয়ে বলে ওয়াহিদ চৌধুরী। বুঝতে পারছি না। ওরিয়নের দিকে তাকিয়ে থেকে উত্তর দেয় হাবিব চৌধুরী। গেস্ট রুমে দৌড়ে এসেছে মিতা। হঠাৎ করে ওরিয়ন চেঁচিয়ে ওঠাতে ভয় পেয়ে গেছে মিতা। ঠোঁট ভেঙে কান্না আছে প্রচুর। মিতার সাথেই কেন এরকম রাগ হয়ে কথা বলে তা বুঝতে পারছে না মিতা। অথচ আফরিনের সাথেও কত সুন্দর করে হাসছিল ওরিয়ন। কারণ ও আফরিনকে ভালোবাসে। মনে মনে ভাবে মিতা। ওর জন্য এখন তোর জীবন নিয়েও টানাটানি শুরু হয়েছে। হঠাৎ করেই আনিকা চৌধুরীর কথাটা মনে পড়ে যায় মিতার। আমার জন্য মানে কি বলছিল আন্টি? আমার জন্য অরিয়নের জীবনে ঝুঁকি? মনে মনে ভাবতে থাকে মিতা। মোবাইলে অ্যালার্ম বাজতেই ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে মিতা। একটু পরেই কলেজে যেতে হবে। খাবারের প্লেট নিয়ে রুমে ঢুকতেই রুমে মিতাকে দেখতে পায় ওরিয়ন। বিড়বিড় করে কথাটা বলেই নিজের রুম থেকে বেরিয়ে যায় ওরিয়ন। ওরিয়ন গেস্ট রুমে প্রবেশ করতেই দেখতে পায় মিতা কলেজ ড্রেস পরে আয়নার সামনে বসে নিজের চুল আশ্রাতে ব্যস্ত। কোনো কথা না বলেই রুমে ঢুকে বিছানায় খাবার প্লেট রাখে ওরিয়ন। মিতা ওরিয়নকে দেখেই মাথা নিচু করে রাখে। ওরিয়ন কোনো কথা না বলে মিতার পেছনে গিয়ে দাঁড়ায়। নিজের হাত বাড়িয়ে দিয়ে চিরুনি নিয়ে নেয় মিতার হাত থেকে। পরক্ষণেই মিতার চুল আশ্রাতে থাকে। মিতা আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আছে। ওরিয়ন কি করতে চাইছে তা বোঝার চেষ্টা করছে। ওরিয়নের চেহারা থেকে রাগের চিহ্ন চলে গেছে। কেউ দেখলেও বুঝবে না একটু আগেও চেঁচামেচি করে এসেছে এই লোক। চুলে বেনি করা শেষ হলে আলতো করে মিতার মাথায় চুমু খায় ওরিয়ন। মিতার হাত ধরে বিছানায় বসায়। প্লেট হাতে তুলে নিয়ে খাবার মিতার মুখের কাছে ধরে। মিতা চুপ করে বসে সব কিছু পর্যবেক্ষণ করছে। হঠাৎ করে এরকম শান্ত বা চুপ হওয়ার কারণ কি হতে পারে তা বোঝার চেষ্টা করছে। মিতা নিজের মুখ না খুলে হাত দিয়ে খাবার নিতে গেলেই ওরিয়ন হাত পিছিয়ে আনে। বড় বড় চোখ করে মিতার দিকে তাকায়। মিতা ভয়ে নিজের হাত নামিয়ে ফেলে। আবারও খাবার মিতার মুখের সামনে ধরে ওরিয়ন। এবার মিতা এক প্রকার হার মেনেই চুপচাপ মুখ খুলে খাবার খেতে থাকে।
ওরিয়ন চুপচাপ মিতার দিকে তাকিয়ে অপেক্ষা করছে মুখের খাবার শেষ হওয়ার। মুখেরটা শেষ হতেই আবারও খাবার সামনে নিয়ে নেয় ওরিয়ন। খাবার প্লেট বেডসাইড টেবিলে রেখে পানির গ্লাস ধরে মিতার মুখের কাছে। এবারও মিতা চুপচাপ পানি পান করে নেয়। গ্লাস টেবিলে রেখে একটু দাঁড়ায় ওরিয়ন। ওরিয়নের দেখা দেখে মিতা দাঁড়াতে নিলেই কাঁধে হাত রেখে বসিয়ে রাখে ওরিয়ন। নিজের প্যান্টের পকেট থেকে ডেবিট কার্ড বের করে মিতার পাশে আবারও বসে ওরিয়ন। মিতার হাত নিয়ে হাতের তালুতে কার্ডটা রাখে। হঠাৎ করে কার্ড কেন দিল বুঝতে না পেরে ভ্রুকুচকে ওরিয়নের দিকে তাকায় মিতা। নিজের পছন্দ মতো চা কিনতে মন চায়, কিনে নিস। কথাটা বলেই মিতার দুগাল ধরে নিজের কাছাকাছি এনে ঠোঁটে আলতো করে একটা চুমু খায়। ওই বাড়ি দিয়ে যাবি না তুই। মিতা থেকে সরে এসে বলে ওরিয়ন। এতক্ষণে ওরিয়নের মোটিভ বুঝতে পারে মিতা। এত আদর যত্ন সব নিজের কথা মানিয়ে নেওয়ার কৌশল তা বুঝতে পারছে মিতা। রাগ করে হাতের ডেবিট কার্ড বিছানায় ছুঁড়ে মারে মিতা। কার্ড গিয়ে কোথায় পড়লো তা ওরিয়ন দেখেও যেন দেখল না। নিজের চেহারা আগের মতোই শান্ত। আমি যাব, এখানে থাকবো না আমি, আমার ভালো চুপ, একদম চুপ। মিতার কথা শেষ হওয়ার আগেই ওরিয়ন নিজের হাতের তালু দিয়ে মিতার মুখ চেপে ধরে কথাটা সম্পূর্ণ করতে বাধা দেয়। যাবি না মানে যাবি না। গম্ভীর কণ্ঠে বলে ওরিয়ন। নিজের মাথা নাড়িয়ে না করতে থাকে মিতা। আমাকে দিয়ে এমন কিছু করিস না যেন আমাকে পরে পস্তাতে হয়। মিতার মাথা ধরে নিজের বুকে চেপে ধরে বলতে থাকে ওরিয়ন। তুই বলেছিস তুই আমাকে ভালোবাসিস, ভালোবাসলে সবসময় থেকে যেতে হয়, তুইও থেকে যাবি। শান্ত কণ্ঠে খুব অনায়াসে কথাগুলো বলে ওরিয়ন, যেন মিতাকে জোর করে আটকে রাখছে না। পাগল তুমি, সাইকোদের মতো বিহেভ কেন করছো? এই ভালো তো এই খারাপ, আমি এখানে থাকবো না। আপু চলে এসেছে, আমি আমার বাড়ি চলে যাব। এক শ্বাসে কথাগুলো বলে মিতা। ওরিয়নের এসব ব্যবহার দেখে অতিষ্ঠ হয়ে উঠেছে মিতা। তার থেকেও বড় কথা, আফরিনের দিকে তাকালে লজ্জা লাগে মিতার। দুজন ভালোবাসার মানুষের মাঝে বাধা হয়ে থাকতে চায় না মিতা। আফরিন মিতার জন্য নিজের ভালোবাসার মানুষকে পর্যন্ত ত্যাগ করতে রাজি হয়ে গেছে। আর মিতা সব সময় শুধু নিয়েই যাবে। আজ না হয় আফনানকে ফিরিয়ে দিয়ে কিছুটা হলেও ঋণ পরিশোধ করবে মিতা। এটাই তোর বাড়ি, এটাই। রাগান্বিত ওরিয়ন চেঁচিয়ে ওঠে। মিতা ওরিয়নের রাগ দেখে ভয় পেলেও নিজেকে শান্ত করে রাখে। রাগান্বিত ওরিয়ন নিজের দুহাত দিয়ে নিজের মুখ ঢাকে। হাত নিয়ে চুল ধরে টান দিয়ে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করে। ডাইনিং টেবিলে ওখানে মিতা ভয়ে লাফিয়ে উঠেছিল, তা লক্ষ্য করেছিল ওরিয়ন। তাই তো একটু কোমলতার সাথে মিতার সাথে কথা বলছিল। কিন্তু মিতা মাথাটা খারাপ করেই দেয় বারবার। বড় বড় করে শ্বাস নিয়ে ও ছেড়ে উঠে দাঁড়ায় ওরিয়ন। মিতার সামনে গিয়ে আলতো করে এক হাসি দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, কাল আমি নিয়ে যাবো, 2 দিন থেকে আবার একসাথে চলে আসবো, ওকে? মিতার হাত ধরে বলে ওরিয়ন। মিতা ওরিয়নের কথা শুনে যেন বিশ্বাস করতে পারছে না। বিরক্ত বোধ করল এরকম অবুঝের মতো কথা বলার কারণে। আমি একেবারে যে মিতার কথা শেষ হওয়ার আগেই চুলের মুঠি শক্ত করে ধরে ওরিয়ন। লাভ লাভ লাভ। মিতার কাছাকাছি নিজের মুখ নিয়ে হেসে হেসে বলে ওরিয়ন। মিতার চোখে সেদিনের থাপ্পড়ের সিনটা ভাসতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে মিতার। আবারও চর মেরে বসে নাকি তা ভাবতেই কাঁপতে থাকে। ওরিয়ন হাসি বন্ধ করে গম্ভীর চেহারায় মিতার নাকের সাথে নিজের নাক স্পর্শ করায়। আমাকে ছেড়ে যাওয়ার আগে তোকে আমি খুন করে ফেলবো পরি। মিতার দিকে তাকিয়ে বলে ওরিয়ন। মিতা ওরিয়নের চোখের দিকে তাকিয়ে দুষ্টমি বা মিথ্যে খোঁজার চেষ্টা করলো, কিন্তু সিরিয়াসনেস ছাড়া আর কিছুই পেল না। মিতার গালে আলতো করে চুমু দেয় ওরিয়ন। এক পা পিছিয়ে এসে দাঁড়াতেই মিতা 2 পা পিছিয়ে পড়ে। আফরিন সমস্যা, তাই তো? আফরিন চলে যাবে বাসা থেকে, কিন্তু তোর মুখ থেকে যেন দ্বিতীয়বার যাওয়ার কথা না শুনে। চুপ। মিতা চুপ করে ওরিয়নের কথা শুনছে। কি জবাব দেবে বুঝতেই পারছে না। ব্যাগ নিয়ে যায়, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। কথাটা বলেই প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে যায় ওরিয়ন। মিতা কোনো কিছু না ভেবেই রুমের দরজা লাগায়। সুটকেস বের করে তাতে পাগলের মতো কাপড় ঢুকাতে থাকে। অনেক হয়ে গেছে ওরিয়নকে ভয় পাওয়া। মরতে হলে মরবে, তাও আর এখানে থাকবে না মিতা। নিজের বোনের জন্য হলেও থাকবে না। ওরিয়নের সব কথা শোনার জন্য এখানে আসেনি মিতা।
সুটকেসে কাপড় ঢুকিয়ে ব্যাগ হাতে নেয় মিতা। ফ্ল্যাট নিয়ে মিতার রুম থেকে বের হতেই সামনাসামনি দেখা হয় আফরিনের সাথে। আফরিন কিছুটা অবাক হয়ে ওরিয়নের দিকে তাকিয়ে থাকলো। ওরিয়ন কোনো রিয়াকশন না দিয়েই হাঁটা শুরু করে। কি হয়েছে তোমার? তুমি তো এরকম ছিলে না। পেছন থেকে আফরিন বলে ওঠে। আফরিনের কথা শুনতেই দাঁড়িয়ে যায় ওরিয়ন। আফরিনের দিকে ঘুরে তাকায়। সেই আফনান কোথায়, যাকে আমি চিনতাম? প্রশ্ন করে আফরিন। সে আফনান তার আফরিনের সাথে মরে গেছে। এখন আমি শুধু ওরিয়ন। রবটের মতো বলে ওরিয়ন। মিতাকে ভালোবাসো তুমি? আবারও প্রশ্ন করে আফরিন। কতবার বলেছি না বাসি না? বিরক্ত হয়ে জবাব দেয় ওরিয়ন। না বাসলে ওর থাকা না থাকায় কি আসে যায়? ওকে যেতে বাধা দিচ্ছ কেন? ভ্রু কুচকে জিজ্ঞেস করে আফরিন। অনেক কিছু যায় আসে। ও আমার ওয়াইফ, ও আমার সাথেই থাকবে। দতে দত চেপে বলে ওরিয়ন। কিন্তু ওর কোনো কিন্তু মিতো না। ও এখানে থাকবে মানে এখানে থাকবে। আর কথা বাড়াতে চায় না আফরিন। কথাটা বলে চলে যায় ওরিয়ন। আফরিনের কোনো কথার উত্তরের জন্য অপেক্ষা করল না। আফরিন দাঁড়িয়ে থেকে ওরিয়নের চলে যাওয়া দেখছে। মিতাকে নিয়ে প্রশ্ন করতেই যেন ওরিয়নের চেহারার রং বদলে গেল। আমি যা ভাবছি তাই কি? মনে মনে ভাবে আফরিন। মিতাকে সাবধান করতে হবে সময় থাকতে। মনে মনে কথাটা ভেবেই মিতার রুমের দিকে হাঁটা শুরু করে আফরিন। মিতা ব্যাগ নিয়ে রুম থেকে বের হতে নিতেই দরজার কাছে আফরিনের সাথে দেখা হয়। আপু, বলে মিতা। কলেজ যাচ্ছিস? মিতাকে দেখে বলে আফরিন। হ্যাঁ আপু, আগামী মাস থেকে বোর্ড এক্সাম। জবাব দেয় মিতা। তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ আপু, বলো না। আমার আচ্ছা, তুই আগে কলেজ থেকে আয়, এরপর বলবো কথা। বলে আফরিন। বেশি ইম্পর্টেন্ট হলে এখন বলতে পারো আপু। না তেমন কিছু না, তুই আয়, এরপর বিকেলে বলবো। ওকে আপু, আমি তাহলে আসি। ওকে। গাড়িতে উঠে বসেছে মিতা। ওরিয়ন পাশেই বসে আছে। মিতা রাস্তার দিকে তাকিয়ে আছে। ওরিয়ন মাঝে মধ্যে আর চোখে মিতার দিকে তাকালেও মিতা সেদিকে নজর দিচ্ছে না। নিজের হাতে মিতার হাতে নিয়ে নেয় ওরিয়ন। আঙ্গুলের ভাঁজে হাত গুজে দিয়ে শক্ত করে ধরে রাখে ওরিয়ন। মিতা ওরিয়নের হাত ধরল না, যেমন ছিল তেমনই রেখে দিল। সমস্যা কি তোর? হ্যাঁ? চেঁচিয়ে ওঠে ওরিয়ন। হঠাৎ করে ওরিয়নের চেঁচানো শুনে ড্রাইভার চাচাও লাফিয়ে ওঠে এক প্রকার। ওরিয়নের কথা শুনে ওরিয়নের দিকে তাকায় মিতা। মানে? বুঝতে না পেরে প্রশ্ন করে মিতা। হাত ধরছিস না কেন? সমস্যা কি? এমনভাবে আছিস যেন আমি তোকে কোনোদিন স্পর্শ করিনি। রেগে রেগে বলে ওরিয়ন। আমাকে বিয়ে করার কারণ কি ছিল? হুট করে প্রশ্ন করে বসে মিতা। মিতার কথা শুনে হাত সরে দেয় ওরিয়ন। কি হলো এখন? জবাব দাও তুমি, আমাকে বিয়ে করার কারণ কি ছিল? কারণ কি জানিস না? আফরিন আসেনি তাই করেছে। অন্যদিকে তাকিয়ে জবাব দেয় ওরিয়ন। আমাকে কারা মারতে চায়? প্রশ্ন করে মিতা। ওরিয়ন চোখ বড় বড় করে তাকিয়ে রইল মিতার দিকে। কি হলো, জবাব দাও। আমি কোনো জবাব দিতে বাধ্য নই। উত্তর দেয় ওরিয়ন। অবশ্যই তোমরা বাধ্য। আমার জীবনের কি হলো, আমার দিকে তাকাও। মিতার কথা শুনতেই ফোনের দিকে তাকিয়ে টাইপ করতে ব্যস্ত হয়ে যায় ওরিয়ন। জবাব দাও, তাকাও বলছি। রাগ হয়ে বলে মিতা। ওরিয়ন মিতার দিকে ফিরল না, ফিরে তাকালোও না। ওকে। বলেই অন্য দিক করে ফিরে বসে মিতা। মনে মনে বলে মিতা। অরিয়ন মিতার সাথে ওইভাবে কথা বলল কেন? এসবের মানে কি? প্রশ্ন করে মায়া চৌধুরী। আমিও কিছু বুঝতে পারছি না মায়া। বলে ওয়াহিদ চৌধুরী। তুমি দেখলে মিতার যাবার কথা শুনতেই কিভাবে প্লেট ছুঁড়ে মারলো ও? আর মিতা অরিয়নকে আবার কবে থেকে ভয় পাচ্ছে? একের পর এক প্রশ্ন করে যাচ্ছে মায়া চৌধুরী। মুখে তার বিষণ্ণতার ছোঁয়া। ভ্রু কুঁচকে কথাগুলো বলে যাচ্ছে একের পর এক।
মিতা আর ওরিয়ন বাসা থেকে বের হওয়ার পর হাবিব চৌধুরী স্টাডি রুমে একসাথে কথা বলতে বসেছে সবাই। হাবিব চৌধুরী, মায়া চৌধুরী ও ওয়াহিদ চৌধুরী বসে আছে রুমে। আজ সকালে সবাই নিজের চোখে যা দেখলো তা যেন বিশ্বাস হচ্ছে না কারো। যেখানে ওয়াহিদ চৌধুরী ও মায়া চৌধুরী একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, সেখানে হাবিব চৌধুরী চুপ করে সব কথা শুনছে। দেখে মনে হচ্ছে গভীর চিন্তায় মগ্ন তিনি। আমার মনে হচ্ছে আরফিনের ফিরে আসা, যা যা ঘটে গেল আরফিনের সাথে, তা শুনে ও কিছুটা মেন্টালি ডিস্টার্ব ফিল করছে, তাই রিয়াকশন এরকম চলে এসেছে। একটু ভেবে বলে হাবিব চৌধুরী। নিজের আর এই সিচুয়েশনের উপর ফার্স্টেড মনে হচ্ছিল অনেক। আবারও বলে হাবিব চৌধুরী। মায়া চৌধুরী ও ওয়াহিদ চৌধুরীর কাছে হাবিব চৌধুরীর কথাগুলো গ্রহণযোগ্য মনে হলো। ওরিয়ন যে আফরিনকে কতটা ভালোবাসত তা সম্পর্কে সবাই অবগত। যেহেতু আফরিন ফিরে এসেছে, আবার ওরিয়ন চিট করার মতো মানুষ না, সেহেতু নিজের প্রতি ডিস্টার্ব ফিল করাটা সকলের কাছে গ্রহণযোগ্য হতেও সময় লাগলো না। তা তো বুঝলাম, কিন্তু ভাইয়া একটা কথা না বললেই না। হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে বলে ওয়াহিদ চৌধুরী। আমার মনে হয় এখন ভাবির একটু নরম হওয়া উচিত। মিতার সাথে আর কতদিন এইসব করে আসবেন উনি? আজ উনি এই বিষয়টা তুলে ফেলেছেন। ভাগ্য ভালো যে মিতা ব্যাপারটা খেয়াল করেনি। একটু কঠোর সুরে বলে ওয়াহিদ চৌধুরী। আমি আনিকার সাথে কথা বলবো এই ব্যাপারে। উত্তর দেয় হাবিব চৌধুরী। হুম, বলে ওয়াহিদ চৌধুরী। তোকে যা যা বলেছিলাম তা করা শেষ? প্রশ্ন করে ওরিয়ন। জি স্যার, আমি সব খবর নিয়ে এসেছি। ওরা চেষ্টা করছে আমাদের থেকে টেন্ডারগুলো নিয়ে নেওয়ার। জবাব দেয় ওরিয়নের বয়সী এক যুবক। ওরা চেষ্টা করতে থাকুক। তোমাকে যে প্রমাণ জোগাড় করতে বলেছিলাম তার কিছু হলো? আবারও বলে ওরিয়ন। না স্যার, প্যারিসের রাস্তার যেখানে এই ঘটনা ঘটেছিল সেখানে কোনো সিসিটিভি পাওয়া যায়নি। গাড়ি শনাক্ত করতে না পারার কারণে কিছু কনফার্ম করা যাচ্ছে না। জবাব দেয় ছেলেটি। ওকে, এখন যেতে পারো। ল্যাপটপে নিজের মনোযোগ দিয়ে বলে ওরিয়ন। ওকে স্যার। সজীব। ছেলেটি চলে যেতে নিতেই ডাক দেয় ওরিয়ন। জি স্যার। ওরিয়নের দিকে এগিয়ে এসে বলে সজীব। আমার জন্য এক কাপ কফি পাঠাও, আর বাড়িতে বড় দেখে 3 তোড়া রজনীগন্ধা ফুল পাঠানোর ব্যবস্থা করো। নিশ্চিত করবা সেই ফুল যেন গেস্ট রুমে রাখা হয়। বলে ওরিয়ন। ওকে স্যার। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায় সজীব। সজীব রুম থেকে বের হতেই একটু নড়েচড়ে বসে ওরিয়ন। নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে। মিতার সাথে কেন এমন জানোয়ারের মতো বিহেভ করলো তা নিজেও বুঝতে পারছে না। শুধু এতটুকুই জানে, যখন মিতা ওরিয়নকে ছেড়ে চলে যাওয়ার কথা বলল, তখন মাথা খারাপ হয়ে গেছে ওরিয়নের। মন চাচ্ছিল সব কিছু শেষ করে দিতে, সাথে মিতাকেও। যখন দূরে রাখতে চেয়েছিল তখন জোর করেই পাশে ছিল মিতা, আর এখন যখন নিজের কাছে রাখতে চাচ্ছে তখন ছেড়ে যেতে চায়। ভালোবাসা ছাড়া কি সম্পর্কে টেকে না? সব সম্পর্কে কি সবসময় ভালোবাসা থাকে? মনে মনে ভাবে ওরিয়ন। আমাকে ছেড়ে যাওয়ার আগে তোকে আমি খুন করে ফেলবো পরি। কথাটা বারবার ওরিয়নের মাথায় ঘুরছে। এসব টক্সিক কথাবার্তা ওরিয়ন বলছে তা যেন নিজেরই বিশ্বাস হচ্ছে না। কিন্তু তখন যা বলেছে তা যে মিথ্যা ছিল না, অভিনয় ছিল না, তা ভালোই বুঝতে পারছে ওরিয়ন। মিতার চলে যাওয়ার কথাটা শুনতেই কেন এমন পাগলের মতো বিহেভ করলো তা বুঝতে পারছে না ওরিয়ন। আফরিন থাকাকালীনও এরকম ছিল না ওরিয়ন। ওরিয়নের মনের মধ্যে এক অজানা ভয় বাসা বেঁধেছে। কি হচ্ছে আমার সাথে? কেন তোর চলে যাওয়ার কথা আমাকে মৃত্যু যন্ত্রণা দিচ্ছে? কেন আমি একই ভুল বারবার করছে? কি বলে ক্ষমা চাইবো আমি? তুই কি ক্ষমা করবি আমাকে, তোর রিয়নকে? টেবিলের সাথে নিজের মাথা লাগিয়ে ভাবতে থাকে ওরিয়ন। সেই চেনা জানা অস্থিরতা আবারও অনুভব করছে। বাসায় ফিরতে ফিরতে মিতার প্রায় 4টা বেজেছে। মন খারাপ লাগছিল বলে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে আজ। রুমের দরজার সামনে আসতেই রজনীগন্ধা ফুলের ঘ্রাণ প্রবেশ করে মিতার নাকে। কিছু না ভেবে দরজা খুলতেই দেখতে পায় সোফার পাশেই টেবিলে বড় বড় সাইজের 3টা ফুলের তোড়া। ফুলগুলো হাত দিয়ে আলতো করে স্পর্শ করে মিতা। ব্যাগ রেখে কিছুক্ষণ ফুলের কাছে বসে থাকে। কি করা উচিত মিতার জানে না, শুধু জানে আফরিন এসেছে, সব কিছুর যে হকদার সে চলে এসেছে।
সুটকেস থেকে এক সেট জামা বের করে গোসল করতে চলে যায় মিতা। মায়া চৌধুরীকে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে থাকে মিতা। পুরো বাড়িতে কোথাও আফরিন আর মায়া চৌধুরীকে দেখা যাচ্ছে না। শালাপু মা আর আপুকে দেখেছো? প্রশ্ন করে মিতা। মায়া ম্যাম আর আরফিন বাগানে গেছে একটু আগে। জবাব দেয় শায়লা। ওকে, ধন্যবাদ। কথাটা বলেই হুড়হুড় করে হাঁটা শুরু করে মিতা। বাড়ির বাম দিকটা হাবিব চৌধুরী শখ করে ফুলের বাগান করেছে। সেখানেই একপাশে বিকালে বসে আড্ডা দেওয়ার জন্য সোফা সেট করা হয়েছে। দূর থেকে মিতা দেখছে মায়া চৌধুরী ও আফরিন পাশাপাশি বসে আছে। মিতার দিকে দুজনের পিঠ। কোনো কিছু একটা নিয়ে দুজনেই কথা বলতে ব্যস্ত। মিতার আশাটা কেউ লক্ষ্য করেনি। তারপর আফনান বিয়ে করতে রাজি হয়ে গেল? প্রশ্ন করে আফরিন। আফরিনের কথাটা শুনেই মিতা নিজের জায়গায় দাঁড়িয়ে গেল। কোনো সাড়া শব্দ করল না। অপেক্ষা করল মায়া চৌধুরীর জবাব আসার। কোনো উপায় ছিল না। আমরা সবাই যে মিতাকে কতটা ভালোবাসি তা তো তুই জানিসই। আর বিশেষ করে অরিয়ন, ও যে মিতাকে কতটা আদর করে তা তোর থেকে কে ভালো জানে। জবাব দেয় মায়া চৌধুরী। হুম। বলে আফরিন। কথাটা আফরিন বলতেই বড় করে একটা শ্বাস ফেলে, যেন বুকের কষ্টটা কমানোর চেষ্টা করছে। মিতাকে বাঁচাতে হলে এটা করতেই হতো। তোকে হারিয়ে অরিয়ন তো এমনিতেই ভেঙে পড়েছিল। মিতার ব্যাপারটা জানার পর মিতাকেও হারাতে চায়নি। আবারও বলে মায়া চৌধুরী। আরিয়ানের সাথে তো বিয়ে হবার কথা ছিল, তাহলে আরিয়ানের সাথে হলো না কেন? মাথা নিচু করে প্রশ্ন করে আফরিন। আফরিনের কথা শুনে মনে হচ্ছে নিজেকে বোঝবার চেষ্টা করছে অরিয়নের বিয়েটা হয়নি। কণ্ঠে প্রকাশ পাচ্ছে দুঃখ, কষ্ট। কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়াতেই যখন তুই আসলি না, স্টেজে একাই অপেক্ষা করছিল অরিয়ন। মানুষ এটা সেটা নিয়ে প্রশ্ন তুলছিল। কেন 6 বছর ভালোবাসার পরও বিয়ের দিন তুই আসলি না? তাহলে কি অরিয়নের মধ্যে কোনো সমস্যা আছে? কোনো চারিত্রিক সমস্যা? কোনো শারীরিক অক্ষমতাও? কথাটা বলে থামেন মায়া চৌধুরী। আফরিনের হাত নিজের হাতে নেয়। তাও? জিজ্ঞেস করে আফরিন। তাও অরিয়ন বিয়ে করতে রাজি হয়নি। শেষমেশ মিতার ব্যাপারটা খুলে বলতে হয়েছে ওকে, সাথে কিছু মিথ্যাও, তবেই রাজি হয়। কথা শেষ করে মায়া চৌধুরী। আফরিন নিজের হাত দিয়ে চোখ মুছে নেয়। আমি কি ছোটবেলায় খুব বড় কোনো পাপ করেছিলাম মা? হঠাৎ করে প্রশ্ন করে আফরিন। কথাটা শুনতে চোখ দিয়ে পানি পড়তে শুরু করে মায়া চৌধুরীর। মায়া চৌধুরী মাথা নামিয়ে না বোঝায়। তাহলে আমার সাথে এমন কেন হলো মা? কেন দিনের পর দিন ওসব সহ্য করতে হয়েছে আমার? কেন যখন আশা নিয়ে ফিরলাম তখন আমার শেষ আশাটাও শেষ হয়ে গেল? কথাটা বলতেই মায়া চৌধুরী আফরিনকে জড়িয়ে ধরে। কেন আমার আফনানকে উনি আমার করে দিলেন না মা? কোন পাপের শাস্তি দিচ্ছেন উনি আমাকে? কেন ওরা আমাকে সেখানেই মেরে ফেললো না? কাঁদতে কাঁদতে বলে আফরিন। আফরিন আর মায়া চৌধুরী সব কথাই দাঁড়িয়ে শুনল মিতা। মিতার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আমার জীবন বাঁচাতে মানে আরিয়ান ভাইয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল? তাহলে সেই মানুষগুলো কি সত্যি আমায় মারতে এসেছিল? অরিয়নকে নয়, আমাকে কে বা কেনই মারতে চাইবে? মনে মনে ভাবতে থাকে মিতা। এসব কিছুর থেকেও যা মিতাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে তা হলো পরিবারের সম্মান বাঁচাতে মিতা আর ওরিয়নের বিয়ে হয়নি, হয়েছে মিতার জীবন বাঁচাতে। এবারও ওরিয়ন আফরিনের না হতে পারার একমাত্র কারণ মিতা। কোনো কথা না ভেবেই দৌড়ে বাড়ির মধ্যে প্রবেশ করে মিতা। সোজা চলে যায় নিজের রুমে। সবাই সব কিছু গুছিয়ে নিয়েছে। গাড়ি অপেক্ষা করছে সবার জন্য। একটু পরেই নিজেদের বাড়িতে চলে যাবে আফরিন। মিতার সুটকেস দরজার সামনে রাখা। নিজের প্রয়োজনীয় বই ব্যাগে ঢুকাতে ব্যস্ত। আফরিন রুমে প্রবেশ করতেই মিতার মুখে হাসি ফোটে। আফরিনও হাসি ফিরিয়ে দেয় বিনিময়ে। এই তো আপু, আর 5 মিনিট। কথাটা বলে ব্যাগে নিজের প্রয়োজনীয় জিনিস ঢুকাতে থাকে মিতা। আফরিন হেঁটে গিয়ে মিতার পাশাপাশি দাঁড়ায়। নিজের হাত রাখে ব্যাগের ওপর, বাধা দেয় কিছু ঢোকানোর জন্য। তুই আমাদের সাথে যাচ্ছিস না মিতা? বলে আফরিন। কেন আপু, এমনটা কেন বলছো? মন খারাপ করে প্রশ্ন করে মিতা। কারণ তোর যাওয়াটা ঠিক হবে না, এগিয়ে আয়। কথাটা বলে মিতার হাত ধরে বিছানায় বসায় আফরিন। মিতার পাশে আফরিনও বসে। আমি অরিয়নকে
এমন এক পর্যায়ে ছেড়ে গিয়েছিলাম যেখানে ওর জন্য সব কিছু শেষ হয়ে গিয়েছিল। 6 বছর, 6 বছরের ভালোবাসা, 6 বছরের স্বপ্ন, সব। মলিন এক হাসি দিয়ে বলে আফরিন। এই হাসির পিছনের কষ্ট যে মিতার নজর থেকে গেল না। আপু, আমার কথা শেষ করতে দে মিতা। বলে আফরিন। সে সময়ে তুই আফনানের পাশে ছিলি, যেমন করেই হোক ওকে সময় দিয়েছিস। তোদের বিবাহিত সম্পর্ক আগের থেকে ভালো হয়েছে। ও তোকে নিজের জীবনে কিছুটা হলেও মেনে নিয়েছে। এর মানে কি জানিস? প্রশ্ন করে আফরিন। কি? জিজ্ঞেস করে মিতা। এর মানে ও না চাইতেও তোর উপর নির্ভরশীল হয়ে গেছে। ওর সবটা না হলেও অনেকটা জুড়ে এখন তুই জায়গা করে নিয়েছিস। ও তোর উপর এতটাই নির্ভরশীল হয়েছে যে নিজের ভালো থাকা, খারাপ থাকা এখন আর নিজের উপর নেই, তোর উপর ছেড়ে দিয়েছে। এক কথায় ও তোর উপর অবসেসড। আজ ওরিয়নের চোখে মিতার জন্য যে পাগলামি লক্ষ্য করেছে আফরিন, তাতে সবকিছু আফরিনের কাছে পরিষ্কার হয়ে গেছে। তুই যদি এখন ওকে ছেড়ে যেতে চাস তাহলে ও অন্যরকম পাগলামি করবে, এমনকি ভায়োলেন্টও হয়ে যেতে পারে। তাহলে? প্রশ্ন করে মিতা। ওকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, ওর মতো করে কিছুটা চলতে হবে। তবে একদম সব কিছু ওর মন মতো করা যাবে না, এতে আরও বেশি অভ্যস্ত হয়ে পড়বে। তাই বলছি সব কিছু কিছুটা স্বাভাবিক হতে দে। এখন তুই চলে গেলে হিতে বিপরীত হবে। মিতার মাথায় হাত বুলাতে বুলাতে বলে আফরিন। মিতার মধ্যে যে অপরাধবোধ আরও বেড়ে গেল। আফরিন সব হারিয়েও নিজের বোনের জন্য কতটা ভাবছে, আর সেই বোনই নাকি তার ভালোবাসার মানুষ কেড়ে নিয়েছে। আমায় ক্ষমা করে দাও আপু, আমাকে ক্ষমা করে দাও। আফরিনকে জড়িয়ে ধরে বলতে থাকে মিতা। এভাবে বলিস না পাগলি, মাঝে মধ্যে আমাদের হাতে কিছুই থাকে না, সব উপরওয়ালার ইচ্ছা। মিতাকে জড়িয়ে ধরে বলে আফরিন। আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বিড়বিড় করে বলতে থাকে মিতা। ওরিয়ন যখন বাসায় ফিরল তখন সবার ঘুমানোর টাইম হয়ে গেছে। আফরিনরা নিজেদের বাড়িতে চলে গেছে সন্ধ্যার পর। মিতা নিজের রুমে ঘুমিয়ে আছে। ওরিয়ন নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে 1 মিনিটও অপেক্ষা করল না, সরাসরি চলে গেল গেস্ট রুমে। সকাল থেকে একবারও মিতাকে দেখেনি ওরিয়ন। অস্থির লাগতে শুরু করেছে ওরিয়নের। এক ঝলকের জন্য হলেও মিতাকে দেখতে হবে। মিতার রুমের কাছে এসে কড়া নাড়ে ওরিয়ন। ঘুম ঘুম চোখে কড়া নাড়তেই শব্দ শুনতেই চোখ খুলে তাকায় মিতা। কে? শোয়া থেকে উঠে বসতে বসতে বলে মিতা। আমি। দরজা খোল। সাথে সাথে উত্তর দেয় ওরিয়ন। ওরিয়নের কণ্ঠ শুনতেই ঘড়ির দিকে তাকায় মিতা। রাত প্রায় 12টা। এত রাতে কেন এসেছে তা বুঝতে পারছে না মিতা। দরজা খোল পরি। আবারও বলে ওরিয়ন। মিতা কোনো কথা না বলে চুপ করে রইল। অপেক্ষা করে ওরিয়ন চলে যাওয়ার। পরি, কি হয়েছে? দরজা খোল। পরি, পরি, লাভ, দরজা খোল প্লিজ। ওরিয়ন নিজের শক্তি দিয়ে দরজায় কড়া নাড়ছে, যেন ঘুম থেকে উঠে হলেও মিতা দরজা খুলে। আমি দরজা খুলবো না, তুমি নিজের রুমে ফিরে যাও। এত শব্দ সহ্য করতে না পেরে বলে ওঠে মিতা। দরজা খোল পরি, তোকে একবার দেখব। অনুরোধের সুরে বলে ওরিয়ন। কাল সকালে দেখো, এখন নিজের রুমে যাও, আমি দরজা খুলবো না। নিজের ডিসিশন জানিয়ে দেয় মিতা। প্লিজ প্লিজ প্লিজ, লেট মি ইন লাভ। দরজার লক ধরে মোচড়াতে মোচড়াতে বলে ওরিয়ন। আই উইল কিল ইউ। রেগে বলে ওরিয়ন। সরি সরি, প্লিজ লাভ, একবার খোল। পরক্ষণেই কমলভাবে বলে ওরিয়ন। ওরিয়নের ক্ষণিকের মধ্যে এমন পরিবর্তন দেখে আফরিনের বলা কথাগুলো ভাবে। নিজেকে কঠোর হতে হবে ভেবে চুপ করে খিস মেরে বসে রইল মিতা। কিছুক্ষণ পরেই বাইরে থেকে শব্দ আসা বন্ধ হয়ে যায়। তোমার ভালোবাসাকে তোমাকে ফিরিয়ে দেওয়ার প্রমিস করেছি আমি, তার জন্য যা করার তাই করব। বিড়বিড় করে কথাটা বলেই বিছানায় গা এলিয়ে দেয় মিতা। ভোরের আলো মিতার চোখে পড়তেই চোখ খোলে মিতা। চোখে ব্যথা অনুভব করছে। মোবাইলের ক্যামেরা অন করে নিজের চেহারার দিকে তাকাতেই দেখতে পায় চোখ ফুলে আছে। গতকাল রাতে কান্না করার কারণে চোখ ফুলে গেছে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় মিতা। বই খাতা সব রেডি করে নেয়। নাস্তা করার উদ্দেশ্যে রুমের দরজা খুলতে নিচে নামে মিতা।
নাস্তার টেবিলে আজ নাস্তার টেবিলে আজ আবরারকে ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। দূর থেকে আবরারকে দেখতেই যেন হাসি ফুটল মিতার ঠোঁটে। দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে সোজা গিয়ে আবরারের পাশে বসে। আরিয়ান ভাইয়া, পাশের চেয়ারে বসতে বসতে বলে মিতা। মিতা কেমন আছিস? মিতার দিকে তাকিয়ে হেসে বলে আবরার। ভালো আছি। তুমি কখন আসলে ঢাকা থেকে? আবরারের দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা। গতকাল রাতে। জবাব দেয় আবরার। কেমন কাটলো তোমার ট্যুর? উৎসুক মিতা জিজ্ঞাসা করে। জবাব দেয় ওরিয়ন। মিতা প্লেটে নিজের খাবার নিয়ে খেতে থাকে। শুনলাম আবরারও নিজের খাবার খাচ্ছে। কথাটা বলে একটু চুপ করে থাকে আবরার। আবরারের কথা শুনে আবরারের দিকে তাকায় মিতা। শুনলাম আফরিন ভাবি, আফরিন আপু ফিরে এসেছে। মিতার দিকে না তাকিয়ে প্রশ্ন করে আবরার। হ্যাঁ। জবাব দেয় মিতা। যা শুনেছি সব কি সত্যি? মিতার দিকে তাকিয়ে প্রশ্ন করে আবরার। মিথ্যে হবে কেন? ভ্রু কুঁচকে বলে মিতা। রাশিয়ান মাফিয়ার সম্পর্কে কোনো আইডিয়া আসে তোর? তারা কোনো একজন মেয়েকে যে কিনা রক্ষিতা হতে গিয়েছিল তাকে বাসায় ফিরিয়ে দিয়ে যাবে। ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না। অনায়াসে বলে আবরার। কি বলতে চাইছো তুমি? ওরা ফিরিয়ে দিয়ে গেছে কারণ ওরা ভালো মানুষ। সবাই খারাপ হবে এমন কি কোনো কথা আছে? সরল মনে বলে মিতা। না, কথা নেই, তবে মাফিয়ারা এত দয়ালু না মিতা। মিতার দিকে তাকিয়ে বলে আবরার। ওসব কিছু আমি জানি না। আপু ফিরে এসেছে তাতেই খুশি আমি। খাবার মুখে দিতে দিতে বলে মিতা। আফরিন আপু ফিরে এসেছে তাতে আমিও খুশি। কি একটা আবার হবে। অন্যমনস্ক হয়ে বলে আবরার। কি হবে? জানতে চেয়ে প্রশ্ন করে মিতা। তেমন কিছু না। মিতার দিকে তাকিয়ে বলে আবরার। আবারও যেন খাবার টেবিলের নীরবতা বিরাজ করতে শুরু করলো। মিতা একটু পরপর আর চোখে আবরারের দিকে তাকিয়ে থাকে। কিছু একটা ভাবছে গভীরভাবে। তুমি কি জানতে? হুট করে প্রশ্ন করে মিতা। মিতার নজর নিজের প্লেটের দিকে। চামচ শক্ত করে ধরে রেখেছে। আবরার মিতার কথা শুনতেই মিতার দিকে তাকায়। কি জানতাম? জিজ্ঞেস করে আবরার। তোমার সাথে আমার বিয়ের কথা ছিল তা? নিজের প্লেটের দিকে তাকিয়ে থেকেই বলে মিতা। মিতা ভালোই জানে আবরার এমন একজন মানুষ যে কিছু যেন থাকতে মিতার কাছে কখনোই গোপন করবে না। আনিকা চৌধুরী বা হাবিব চৌধুরী মিতাকে কিছুই বলবে না। ওরিয়নও কিছু বলতে অস্বীকার করে দিয়েছে। মায়া চৌধুরী ও ওয়াহিদ চৌধুরী বলার হলে অনেক আগেই বলে দিতে পারত মিতাকে। তার অর্থ তারা বিষয়টা মিতাকে জানাতে চায় না। একমাত্র ভরসা শুধুই আবরার। জানতাম জানি। স্বীকার করে আবরার। আবরারের কথা শুনে একটা হাসি দিল মিতা। এই হাসি আনন্দের নয়, নিজের অনুমান ঠিক হয়েছে তার হাসি। তুমি কি জানো কেউ আমায় মারতে চায়? প্রশ্ন করে মিতা। এবারও স্বীকার করে আবরার। এবার মিতার হাসির সাথে দুফোঁটা চোখের পানি প্লেটে পড়ল। তুমি কি জানো আন্টি আমাকে অনেক ঘৃণা করে? কথাটা বলতে যেন মিতার শ্বাস আটকে আসছে, তাও বলল। আমরা কেউ অন্ধ না মিতা, সবার চোখ আছে। জবাব দেয় আবরার। এবার মিতা চোখ তুলে আবরারের দিকে তাকায়। আবরার আগে থেকেই মিতার দিকে তাকিয়ে আছে। মিতার চোখে পানি ছলছল করছে, অন্যদিকে আবরারের চোখেও বিষণ্ণতা। কারণ কি? আবরারের চোখে চোখ রেখে বলে মিতা। আবরার এবার চোখ সরিয়ে নেয়। কি বলবে নিজেও জানে না। আমার বলার অনুমতি নেই, থাকলে আমি তোর কাছে কিছুই লুকাতাম না। মাথা নিচু করে বলে আবরার। কি বলে শাস্তি পাচ্ছি আমি? আমাকে কেন তোমরা কেউ কিছু বলছো না? কি এমন অপরাধ করেছি যার জন্য তোমরা সবাই মুখ বুজে সব সহ্য করো? কাঁদতে কাঁদতে বলে মিতা। কি হলো বলো? তোমার সাথে কেন আমার বিয়ে ঠিক হবে? কেন কেউ আমায় মারতে চাইবে? আর কেন আমি এই বাড়িতে আন্টি চোখের কাঁটা? জবাব দাও আরিয়ান ভাইয়া। আবরারের শার্টের কলার ধরে চেঁচাতে থাকে মিতা। মিতার এত অপমান, এত রহস্য আর সহ্য হচ্ছে না। যদি কেউ পছন্দই না করে তবে কেন মিতাকে এখন থেকে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছে না? সামনে থেকেও কেন অদেখার মতো বাঁচবে মিতা? এতদিন সব কিছু মুখ বুজে সহ্য করেছিল, ভেবেছিল সময়ের পরিক্রমায় সব একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু হচ্ছে ঠিক তার উল্টোটা।
আবরার কাঁদতে থাকা মিতাকে জড়িয়ে ধরে। কি করবে নিজেও বুঝতে পারছে না। তবে মিতার চোখের পানি আবরার সহ্য করতে পারে না। কাঁদিস না, কিছু কথা না জানাই ভালো। মিতার মাথায় হাত বুলাতে বুলাতে বলে আবরার। দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে ওরিয়ন। অনেকক্ষণ ধরেই সব কিছু দেখছে। হাত দিয়ে রেলিং শক্ত করে ধরা। তাকিয়ে আছে মিতার দিকে। মিতা নিজের দু হাত দিয়ে আবরারকে শক্ত করে জড়িয়ে ধরেছে। মিতার মাথা আবরারের কাঁধে, আবরারের হাত মিতার মাথায়। প্রতিনিয়ত মিতার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে আবরার। রাগান্বিত ওরিয়ন নিচে আর নাস্তা করতে না নেমেই হাঁটা শুরু করে। গাড়িতে বসে আছে মিতা। গন্তব্য নিজের বাড়ি। একবার সামনাসামনি সব কিছু মায়া চৌধুরী ও ওয়াহিদ চৌধুরীকে জিজ্ঞেস করতে চায় মিতা। নাস্তা শেষ করে কলেজে চলে আসে। নাস্তা করা বা কলেজে আসার সময়ও ওরিয়নের সাথে দেখা হয়নি মিতার। মনে মনে ঠিক করেছে একবার যা প্রশ্ন করার তা নিজের মা বাবা থেকেই আগে শুরু করতে হবে। তাই কলেজ থেকে বাড়ি না গিয়ে সরাসরি নিজের বাসায় যাচ্ছে মিতা। মিতা যখন বাড়িতে ঢুকল তখন ওয়াহিদ চৌধুরী অফিসে। ওয়াহিদ চৌধুরী নিজের বড় ভাই হাবিব চৌধুরীর ব্যবসার দেখাশোনা করে। ড্রয়িং রুমে মায়া চৌধুরী কারো সাথে মোবাইলে কথা বলতে ব্যস্ত। মা, মুখে বিশাল বড় হাসি ফুটিয়ে দৌড়ে যায় মিতা। আচ্ছা, আমি পরে ফোন দিব। কথাটা বলেই মোবাইল রেখে দাঁড়িয়ে পড়ে মায়া চৌধুরী। মিতাকে জড়িয়ে ধরে। কেমন আছে আমার মেয়েটা? বলে মায়া চৌধুরী। ভালো, তুমি কেমন আছো মা? জবাব দেয় মিতা। আমিও ভালো আছি। তুই আসবি কল করে বলিসনি কেন? মিতাকে নিয়ে সোফায় বসতে বসতে বলে মায়া চৌধুরী। তোমার সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। জবাব দেয় মিতা। আচ্ছা, তুই এসেছিস, ভালোই হয়েছে। কথা ছিল তোর সাথে। বলে মায়া চৌধুরী। কি কথা? আর আপু কোথায়? আশেপাশে খুঁজে দেখার চেষ্টা করে মিতা। আফরিন নিজের রুমে। জবাব দেয় মায়া চৌধুরী। ও, কি কথা বলবে? প্রশ্ন করে মিতা। আফরিন আসার খুশিতে একটা পার্টি দিব ভাবছি। ওর মনটাও ভালো হবে। সারাদিন মন খারাপ করে থাকে। বলে মায়া চৌধুরী। হ্যাঁ, দেয়া যায়। কবে করবে ঠিক করেছো? প্রশ্ন করে মিতা। এখনো করিনি, তুই বল 2 দিন পর করলে কেমন হবে? প্রশ্ন করে মায়া চৌধুরী। করা যায়। বলে মিতা। মিতার সম্মতিতে চোখে মুখে আনন্দ ফুটে উঠেছে মায়া চৌধুরীর। একটু পরেই চোখ দিয়ে পানি পড়তে থাকে। মাথা নিচু করে কান্না করা শুরু করে দেয় মায়া চৌধুরী। আমার হাসি খুশি থাকা মেয়েটাকে এভাবে দেখতে ভালো লাগে না। মিতা, কি পাপের শাস্তি দিচ্ছেন আমাদের জানি না। কাঁদতে কাঁদতে বলে মায়া চৌধুরী। কেঁদো না মা, সময় দাও। আপু ঠিক হয়ে উঠবে, দেখো। মায়া চৌধুরীকে ধরে বলে মিতা। 9 মাস পতিতালয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে থাকা কোনো মুখের কথা না। একজন নারীর কাছে ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করার চাইতে বড় শাস্তি আর কিছুই নেই। আফরিন কিসের জন্য, কিসের মধ্য দিয়ে যাচ্ছে তা কল্পনাও করতে পারছে না মিতা। তাও এটা সকলের জানা বড় থেকে বড় ক্ষতও একদিন ঠিক হয়ে যায়। দরকার শুধু সময়ের, দরকার আপনজন মানুষের সাপোর্ট। কিন্তু সেই আপনকে তো তুই নিয়ে নিয়েছিস। কথাটা যেন মিতার মাথায় হুট করেই চলে আসলো। নিজে একটু নড়ে চড়ে বসল। এসেছিস যখন, তখন আজ থেকে যা। আমি হাবিব ভাইকে ফোন করে বলে দিচ্ছি। বলে মায়া চৌধুরী। আচ্ছা মা, আমি আপুর কাছে যাচ্ছি। কথাটা বলেই ব্যাগ কাঁধে নিয়ে আফরিনের রুমের দিকে হাঁটতে থাকে মিতা। ছাদে বসে আছে আফরিন আর মিতা। মিতা দোলনায় দোল খাচ্ছে। আফরিন পাশে চেয়ারে বসে আছে। ছাদের একপাশে করা বাগানের দিকে তাকিয়ে আছে আফরিন, আর আফরিনের দিকে তাকিয়ে আছে মিতা। আমার মাঝে মধ্যে মনে হতো ওই জাহান্নাম থেকে হয়তো আমি কখনো রক্ষা পাবো না। হুট করে বলতে শুরু করে আফরিন। একবার পালিয়ে যাবার চেষ্টা করেছিলাম, ধরে ফেলেছিল আমাকে। সেদিন আমি বুঝতে পারলাম না খেয়ে থাকার কষ্ট কতটা। শুধু পানি খেয়ে 4 দিন ছিলাম। ওরা আমাকে খাবার দেয়নি। বাগানের দিকে এক মনে তাকিয়ে থেকে বলে আফরিন। মিতা দোলনা থেকে উঠে আফরিনের পাশের চেয়ারে বসে। আফরিনের হাতে নিজের হাত রাখে। কত কত দোয়া করেছি আমি জানি না, তবে আমার চোখের পানিতে হয়তো তার একটু দয়া হয়েছে, তাই রাশিয়ায় আমিও চলে গেলাম। দুজনের হাতের দিকে তাকিয়ে বলে আফরিন।
মাফিয়ার মতো মারাত্মক জায়গা থেকে কিভাবে ফিরে আসলে তুমি? বাড়িতেই বা কেন দিয়ে গেল তোমায়? আফরিনের দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা। জানি না, হয়তো পুরোটাই মিরাকেল। তবে একটু থেমে বলে আফরিন। তবে প্রশ্ন করে মিতা। তবে ওদের বসকে দেখে আমার চেনা চেনা লাগছিল। মনে হয়েছিল কোথাও তো দেখেছি, কিন্তু কোথায় দেখেছি তা মনে করতে পারছি না। বলে আফরিন। কি বলছো? রাশিয়ান মাফিয়া বসকে দেখেছো এর আগে? একটু অবাক হয়ে প্রশ্ন করে মিতা। বস কিন্তু রাশিয়ান ছিল না। বলে আফরিন। কি? হ্যাঁ, দেখতে এশিয়ান মনে হয়েছিল। আর ছেলেটা আমার কথা সব বুঝতেও পারছিল। এত ইয়াং বয়সে মাফিয়া কিভাবে হয়ে গেল তাও মাথায় যাচ্ছিল না। ইয়াং মানে মাইকেলের মতো না? বলে প্রশ্ন করে মিতা। না, 20-21 হবে যতদূর আমার মনে হয়েছে। বলে আফরিন। কি বলো, এত কম বয়সে মাফিয়া বস? অবিশ্বাসের সুরে বলে মিতা। আচ্ছা বাদ দে, আমাকে ছাড়া কি কি করলি তা বল। একটু হাসি দিয়ে বলে আফরিন। তেমন কিছুই না, তবে আমরা প্যারিস গিয়েছিলাম। বলে মিতা। তাই নাকি? কি কি দেখলি? প্রশ্ন করে আফরিন। হ্যাঁ, আচ্ছা শোনো কি কি দেখেছিলাম। বলতে শুরু করে মিতা। বিছানায় শুয়ে আছে মিতা। এসেছিল মায়া চৌধুরী আর ওয়াহিদ চৌধুরীর কাছে নিজের প্রশ্নের উত্তর খুঁজতে, কিন্তু মায়া চৌধুরীর অবস্থা দেখে আর পার্টির কথা শুনে মহল নষ্ট করতে মন চায়নি মিতার। পার্টি শেষ হলেই জিজ্ঞেস করবে ঠিক করেছে মিতা। সকালের নাস্তা শেষ করেই বাড়িতে চলে এসেছে মিতা। আজ কলেজে বন্ধ, তাই টিউশন টিচার 10টা করে আসবে মিতাকে পড়াতে, তাই নাস্তা করেই তার অপেক্ষা না করে চলে আসে মিতা। শায়লার সাথে ড্রয়িং রুমে দেখা হতেই একটু কথা বলে নেয় মিতা। শায়লার মনে আছে, যাওয়ার সময় মিতা দরজা লাগিয়ে গিয়েছিল। ধীরে ধীরে রুমের দিকে বিছানায় পা ঝুলে থাকতে দেখে মিতা। রুমের মধ্যে ঢুকতেই দেখতে পায় ওরিয়ন বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে, পা খাট থেকে নিচে ঝুলানো, পরনে কোট প্যান্ট, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। পাশেই টেবিলে ওরিয়নের ব্রিফকেস রাখা। ওরিয়নকে দেখে মিতার বুঝতে একটুও সময় লাগেনি যে ওরিয়ন এভাবে কাল রাত থেকে শুয়ে আছে। পরনের টাই খোলা, শার্টের বাটন খোলা, ইনকোরা শার্ট বেরিয়ে আছে। মিতা ধীরে ধীরে এগিয়ে বিছানার দিকে এগিয়ে যেতেই ওরিয়নের চেহারা মিতার সামনে আসে। চোখে মুখে ক্লান্তি ফুটে উঠেছে ওরিয়নের। মনে হচ্ছে কত রাত ঘুমায়নি, চোখগুলো কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। হুট করেই সামনাসামনি তাকাতেই মিতার সাথে চোখাচোখি হয় ওরিয়নের। মিতাকে দেখতেই ধীরে সুস্থে উঠে বসে ওরিয়ন, নিজের হাত দিয়ে চুলগুলো ঠিক করে। রাগান্বিত ওরিয়নকে দেখে মিতার ভয় পাওয়ার কথা, কিন্তু সামনে বসে থাকা ওরিয়নের চেহারায় রাগের কোনো চিহ্ন নেই। এমন শান্তশিষ্ট ওরিয়নকে দেখে মিতার রুহ যেন কেঁপে উঠছে। চুল ঠিক করে মিতার দিকে তাকায় ওরিয়ন, আলতো করে এক হাসি দেয়। ওরিয়নের হাসি দেখে দুপা পিছিয়ে পড়ে মিতা। মিতার পিছিয়ে পড়া লক্ষ্য করতেই বাঁকা এক হাসি দেয় ওরিয়ন। আমার মানতে হবে, তুই খুব সাহসী। কথাটা বলে উঠে দাঁড়ায় ওরিয়ন। ওরিয়নকে উঠে দাঁড়াতে দেখেই আর অপেক্ষা না করে দৌড় দেয় মিতা। লক্ষ্য যত দ্রুত রুম থেকে বেরিয়ে যাওয়া। ও নো। ব্যঙ্গাত্মকভাবে কথাটা বলেই দৌড় দেয় ওরিয়ন। মিতা কেন দৌড়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো তা মিতা জানে না, শুধু জানে ওরিয়নের চোখ দেখে একটা কথাই মাথায় ঘুরছে, আবারও থাপ্পড় মারলে। নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিতেই দরজার কাছাকাছি চলে আসে মিতা, আর এক পা এগোলেই রুম থেকে বেরিয়ে যাবে। কিন্তু মিতার স্বপ্নই থেকে গেল যখন পেছন থেকে একজোড়া হাত এসে মিতার কোমর ধরে মিতাকে শূন্যে তুলে নেয়। না না না, ছাড়ো আমায়, ছাড়ো। চেঁচামেচি করতে থাকে মিতা। মিতার চেঁচামেচি যেন ওরিয়নের কানে গেলই না। ক্ষণিকের মধ্যে কাঁধে তুলে নেয় মিতাকে। হঠাৎ করে মিতাকে এভাবে হুট করে নিতেই অবাক হয়ে যায় মিতা। কিছু বুঝে ওঠার আগেই ওরিয়ন হেঁটে সোজা চলে যায় বেডের সামনে, ধূপ করে বিছানায় ফেলে ওরিয়ন। নরম তোষকে মিতা ব্যথা পায়নি, তবে এভাবে হঠাৎ করে ফেলে দেবে বলেও প্রস্তুত ছিল না মিতা। শোয়া থেকে উঠে সোজা হয়ে বসার আগেই মিতার ওপর ঝাঁপিয়ে পড়ে ওরিয়ন। কি করছো?
মিতার কথা শুনতেই নিজের এক হাত দিয়ে মিতার দু হাত দিয়ে নিয়ে মাথার ওপর বিছানায় চেপে ধরে ওরিয়ন। পড়ি পড়ি পড়ি, আমার বোকা পড়ি। মিতার কাছাকাছি নিজের মুখ নিয়ে বাঁকা হাসি দিয়ে বলে ওরিয়ন। মিতার গাল স্পর্শ করার জন্য নিজের ডান হাত এগিয়ে নেয় ওরিয়ন। ওরিয়নের হাত এগিয়ে আসতে দেখেই ভয়ে চোখ বন্ধ করে মুখ সরিয়ে নেয়। যতটা পারে নিজের মুখ বিছানায় গুজে দেওয়ার চেষ্টা করে। অপেক্ষা করে ওরিয়নের থাপ্পড়ের। চোখ বন্ধ করে থাকা অপেক্ষা করলেও ওরিয়নের হাত মিতার গাল স্পর্শ করল না। চোখ তুলে ওরিয়নের দিকে তাকায় মিতা। ভয়ে মিতা মুখ সরিয়ে নিতেই ওরিয়নের হাত শূন্যে স্থির হয়ে রইল। কী জন্য মিতা এমন করলো তা বুঝতেও সময় লাগলো না নিজের। মুখের কোণ থেকে হাসিটা সরে যায় ওরিয়নের। দাঁতে দাঁত চেপে রইল। নিজের প্রতি হঠাৎ করেই রাগ হচ্ছে ওরিয়নের। মিতা চোখ তুলে ওরিয়নের দিকে তাকাতেই দেখতে পায় ওরিয়ন মিতার দিকে তাকিয়ে আছে। নিজের হাত বাড়িয়ে হাতে উল্টো পাশ দিয়ে মিতার গাল স্পর্শ করে। মিতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওরিয়নের দিকে।